দেখো স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ। হ্যাঁ স্যার। তো আমি এটাকে আচ্ছা রুটিন অনুযায়ী যেহেতু 2023-এর যারা জ্যাম তাদের রুটিন অনুযায়ী হচ্ছে ওই জন্য জ্যাম 2023 বলছি। আজকে লেকচার হচ্ছে তো 6 না, মানে আমি ক্লাসগুলোকে মানে ধরছি আর কি, মানে তোর পরীক্ষাগুলোকে কোনো লেকচার ধরছি না আর কি। কাজ হলো কেমিক্যাল মানে লেকচার 6 না 5 রে, লেকচার 6 মনে হয় তাই তো নাকি? 6 স্যার। হ্যাঁ হ্যাঁ, কেমিক্যাল কাইনেটিক্স তার ফার্স্ট পার্ট আছে, পার্ট 1। আজকে হচ্ছে 20 তারিখ। চলো আচ্ছা দেখো তোমাদের যে সিলেবাসটা আছে না, এই সিলেবাসে আমি আমি সিউ সিলেবাসটাকে মেনলি বলছি। তাতে কেমিক্যাল কাইনেটিক্সটা কিন্তু দুটো পার্টের মধ্যে আছে, একটা সেমিস্টার 1-এ কিছুটা আছে আর সেমিস্টার 6-এ কিছুটা আছে। আর সেমিস্টার 1-এর জিনিসটা তো একবার পড়া হয়েছে, আবার আমি এই মানে প্রেসিডেন্সি তারা একবার পড়েছিল, তাদেরকে আবার এখন যে ক্লাসগুলো নেওয়া হয়েছে তাতে তাদের যে পোর্শনটা রিভাইজ করার কথা তারা রিভাইজও করে নিয়েছে। আর একটা পার্ট যে পার্টটা বেসিক্যালি তোমার সেমিস্টার 6-এ আছে, হ্যাঁ, সেই পার্টটা আমরা সেইভাবে এখনো করাইনি, মানে যেখানে তোমার কলিশন থিওরি, ট্রানজিশন স্টেট থিওরি, তারপরে ইউনিমলিকুলার রিয়াকশনের জন্য লিন্ডেম্যান মেকানিজম, তারপরে তোমার মানে কাইনেটিক সল্ট এফেক্ট, এই যে রিলেটেড জায়গাগুলো আর কি, সেইটা কিন্তু আমাদের একটু ডিটেলে বলতে হবে। আর তার আগের পোর্শনটা আমাদের হচ্ছে রিভাইজ করে জিনিসটাকে আমি করে দিতে পারবো আর কি। সেই জন্য আমি হয়তো যখন এই কলিশন থিওরি বা ট্রানজিশন স্টেট থিওরি এই রিলেটেড জিনিসপত্রগুলো বলবো, সেইগুলো জন্য আমাকে হয়তো আরও একটা দুটো এক্সট্রা ক্লাস দিতে হবে আর কি। হ্যাঁ, সেই জন্য আমি ওই দেখবে এই কেমিক্যাল কাইনেটিক্স এই যে পুরো পার্টটায় আমি অ্যাকচুয়ালি টোটাল 6টা ক্লাস রেখেছি, তার মধ্যে 3টে ক্লাস এবং 3টে পরীক্ষা হওয়ার কথা। তাহলে আমরা যেটা করব প্রথমে মানে একটা ক্লাস একটা পরীক্ষা, একটা ক্লাস একটা পরীক্ষা, এইরকমভাবে ব্যাপারটা না করে আমরা প্রথমে ব্যাপারটাকে পড়িয়ে নিতে চাইবো। হ্যাঁ, তারপরে হচ্ছে পুরো জিনিসটার উপরে পরীক্ষা নেওয়ার চেষ্টা করবো আর কি। আর তার মাঝে যদি এরকম কোনো হয় যে কোনো একটা পার্টিকুলার ডেটে আমি হয়তো থাকতে পারছি না, এখন তো কলেজ টলেজ খুলে যাচ্ছে আর কি, শনিবারে অসুবিধা হওয়ার কথা না। হ্যাঁ, হয়তো অন্য কোনো একটা ডেটে হয়তো সেরকম হতে পারে আর কি, সেই দিনটা হয়তো আমরা কিছুটা পার্ট পরীক্ষা নিয়ে নেওয়ার চেষ্টা করবো আর কি। ঠিক আছে, আচ্ছা দেখো জাস্ট মানে স্টেপ বাই স্টেপ করা যাক আর কি। তাহলে আমাদের তো বেশি পাণ্ডিত্য ফলিয়ে লাভ নেই, আমার ইনফরমেশনগুলো পরপর পরপর করে জেনে যাওয়াটা দরকার আছে আর কি। তাহলে এমনি শুরুটা করছে এইরকম ভাবে যে কেমিক্যাল কাইনেটিক্স জিনিসটা কি। কেমিক্যাল কাইনেটিক্স deals with rate and mechanism of a chemical reaction, sometimes a physical process, sometimes a physical process। মানে কিছু ফিজিক্যাল প্রসেস তার রেট মেকানিজম নিয়ে আলোচনাটা হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্সের পেরিফেরির মধ্যেই পড়ে যাচ্ছে আর কি এটা। তো কেমিক্যাল কাইনেটিক্স জিনিসটা তুমি কি সেটা বুঝে গেলে আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে যে দুটো ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট of a chemical reaction in which we are interested। সেটা কি কি? এক নম্বর হচ্ছে yield of the reaction, বা অন্য কথা বললে how much extent the reactant is transformed into product, how much extent the
reactant is transformed into product, but that is the yield of the reaction. আর 2 নম্বর হচ্ছে how fast the reactant is transformed into product, that is the rate of the reaction. তাহলে কতটা এক্সটেন্টে রিয়াক্টর প্রোডাক্টকে ট্রান্সফর্ম হচ্ছে এইটা নিয়ে তুমি ইন্টারেস্টেড হতে পারো, আর কতটা তাড়াতাড়ি রিয়াক্টর প্রোডাক্টে যাচ্ছে সেটা নিয়ে তুমি ইন্টারেস্টেড হতে পারো। প্রথমটা ইল্ড অফ দ্য রিয়াকশন, পরেরটা হচ্ছে রেট অফ দ্য রিয়াকশন। আচ্ছা, ইল্ড অফ দ্য রিয়াকশন কিন্তু থার্মোডাইনামিক্স থেকেই বুঝতে পারা যায়, মানে এই যে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম পড়া হচ্ছে সেখানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট জানলে সেখান থেকেই কিন্তু ইল্ড অফ দ্য রিয়াকশন তুমি পেয়ে যেতে পারো। আর ইল্ড তুমি জানো, অর্গানিকে তো ইল্ড নিয়ে প্রচুর কথাবার্তা বলতে হয় আর কি। ইল্ড মানে হচ্ছে তোমার যদি ধরো কোনো একটা রিয়াকশন ঘটছে, কোনো একটা রিয়াকশন কমপ্লিটলি এক্সস্টেড হলে কতখানি প্রোডাক্ট তৈরি হলো সেটা তোমায় জানতে হবে, আর তার বদলে অ্যাকচুয়ালি ইকুইলিব্রিয়ামে কতখানি প্রোডাক্ট তৈরি হয়েছে সেটা তোমাকে জানতে হচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি কতখানি প্রোডাক্ট তৈরি হয়েছে ডিভাইডেড বাই হচ্ছে যদি কোনো একটা পার্টিকুলার রিয়াকশন কমপ্লিটলি এক্সস্টেড হয়ে যেতে পারতো তাহলে কতখানি প্রোডাক্ট তৈরি হতো, সেই রেশিওটাকে 100 দিয়ে গুণ করলে যেটা পাবে সেটা হচ্ছে তোমার ইল্ড অফ দ্য রিয়াকশন। এবং সেই ইল্ড অফ দ্য রিয়াকশনটা তুমি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট জানলে সেখান থেকে কিন্তু বের করে ফেলতে পারবে। তাহলে প্রথমটা বোঝার জন্য তোমার থার্মোডাইনামিক্স লাগে বা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট লাগে, যেটা আমরা ওই পার্টিকুলারলি যারা জ্যাম 2022 তাদের জন্য বলছি, সেটা আমরা জাস্ট রিসেন্টলি পড়েছি। আর তারপরের পার্টটা যে হাউ ফাস্ট দ্য রিয়াকশন ইজ ট্রান্সফর্ম ইনটু প্রোডাক্ট, দ্যাট ইজ দ্য রেট অফ দ্য রিয়াকশন, সেইটা হচ্ছে আমরা এখন পড়তে চলেছি। আচ্ছা, এবারে তুমি অ্যাকর্ডিং টু রেট তুমি কেমিক্যাল রিয়াকশনগুলোকে 3টে ভাগে ভাগ করতে পারো। বেসড অন রেট chemical reaction can be divided into 3 types. কি কি তারা? এক নম্বর হচ্ছে ভেরি ফাস্ট রিয়াকশন, কিছু কিছু রিয়াকশন আছে যেটা ভীষণ ফাস্ট, যেমন ধরো তুমি হয়তো অ্যাসিড বেস নিউট্রালাইজেশন রিয়াকশন তুমি কনসিডার করছো, হ্যাঁ, সেটা ভীষণ তাড়াতাড়ি ঘটে, তাতে হাফ লাইফ টাইমটা অফ দ্য অর্ডার অফ 10⁻⁵, 10⁻⁶ সেকেন্ড এরকম অর্ডারে। ভেরি স্লো রিয়াকশনস, কিছু কিছু রিয়াকশন আছে এটা ভীষণ স্লো, মানে ধরো তুমি অ্যাজ ফর এক্সাম্পল এয়ারে নাইট্রোজেন, মানে হাইড্রোজেন আর অক্সিজেন আছে, ধরো হাইড্রোজেন অক্সিজেন রিয়াক্ট করে জল তৈরি করে আমি জানি, কিন্তু এই যে অ্যাটমসফেরিক যে টেম্পারেচার এবং প্রেশার যে কন্ডিশনস আছে সেখানে তোমার হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে গিয়ে জল তৈরি হচ্ছে, তার যে হাফ লাইফ টাইমটা হচ্ছে 10⁶ ইয়ার্সের মতো, তার মানে এফেক্টিভলি রিয়াকশনটা ভীষণ ভীষণ স্লো। আর একটা হচ্ছে রিয়াকশনস অফ মডারেট রেট, রিয়াকশনস অফ মডারেট রেট। ল্যাবরেটরিতে যে রিয়াকশনগুলো তুমি বেসিক্যালি স্টাডি করতে পারো সেটা হচ্ছে রিয়াকশনস অফ মডারেট রেট, যেখানে হাফ লাইফ টাইমটা হচ্ছে ধরো কয়েক মিনিট কয়েক ঘন্টা এরকম অর্ডারে। আমাদের নর্মাল ল্যাবরেটরি ইনফ্রাস্ট্রাকচার তাতে হচ্ছে এই মডারেট রেটের রিয়াকশন, সেগুলো কি অ্যাকচুয়ালি তুমি স্টাডি করতে পারো আর কি, ঠিক আছে, সেটাকে তোমার মাথায় রাখতে হবে। আর ভেরি ফাস্ট রিয়াকশন সেটা বিএসসি সিলেবাসে থাকে না, এমএসসি সিলেবাসে তোমার ভেরি ফাস্ট রিয়াকশনকে স্টাডি করার বিভিন্ন রকমের টেকনিক আছে আর কি, তোমার ফ্ল্যাশ ফটোলিসিস, তারপর স্টপ ফ্লো মেথড, তারপর রিল্যাক্সেশন মেথড, তারপর বিভিন্ন স্পেকট্রোস্কোপিক যে মেথডসগুলো আছে আর কি, সেটাতে ভেরি ফাস্ট রিয়াকশন স্টাডি করা যায়, সেটা তোমাদের বিএসসির আয়ত্তের বাইরে। বিএসসির জন্য তোমাকে যে রিয়াকশনগুলো স্টাডি করতে হবে সেটা বেসিক্যালি রিয়াকশনস অফ মডারেট রেট। আচ্ছা, এবারে তুমি একটা টিপিক্যাল কেমিক্যাল রিয়াকশনকে কেমন করে লিখতে পারো দেখো, যে একটা টিপিক্যাল chemical reaction can be represented as, এইরকম ভাবে লেখা হয় সামেশন ওভার i নিউ i ai ইকুয়াল টু 0,
মানে বেসিক্যালি তোমার রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট হচ্ছে, তুমি যেটা করবে যে রিয়াক্ট্যান্টগুলোকে ডান দিকে নিয়ে চলে যাবে, করে ইকুয়াল টু 0 করে দেবে, করে তুমি এরকম একটা জাস্ট ইকুয়েশন পাবে, সামেশন ওভার আই নিউ আই এআই ইকুয়াল টু 0। একটা টিপিক্যাল কেমিক্যাল রিয়াকশন হচ্ছে এরকম ভাবে তুমি লিখতে পারো আর শর্ট হ্যান্ড নোটেশন। আচ্ছা, যেখানে এআইটা হচ্ছে তোমার কেমিক্যাল ফর্মুলা of the ith chemical species, ith chemical species, আর নিউ আইটাকে বলা হয় stoichiometric coefficient of the ith chemical species। আচ্ছা, এবার বাই কনভেনশন নিউ আই হচ্ছে তোমার পজিটিভ ফর প্রোডাক্ট, আর এটা হচ্ছে তোমার নেগেটিভ হবে ফর রিয়াক্ট্যান্টস। স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্টটা তোমার অ্যাকচুয়ালি একটা ব্যালেন্স কেমিক্যাল রিয়াকশন যখন তুমি লিখছো, সেখানে রিয়াকশন এবং প্রোডাক্টের আগে যে কোএফিসিয়েন্টটা তুমি জাস্ট গুণ করে দিচ্ছ, সেটাই হচ্ছে তোমার স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট। সেই স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্টটা বাই কনভেনশন প্রোডাক্টের জন্য পজিটিভ নেওয়া হয় এবং রিয়াক্ট্যান্টের জন্য তোমার নেগেটিভ নেওয়া হয়। সেখান থেকে তুমি স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট কাকে বলে জিনিসটাকে বুঝে গেলে। আচ্ছা, এবারে তোমার যদি অ্যাডভান্সমেন্ট বা এক্সটেন্ট অফ রিয়াকশন তুমি ডিফাইন করতে চাও, সেটাকে এইরকম ভাবে তুমি লেখো যে ধরো এই এনআই জিরোটা হচ্ছে তোমার নাম্বার অফ মোলস অফ ith chemical species at t equal to 0 তে, আর NiT টা হচ্ছে তোমার নাম্বার অফ মোলস অফ দ্য ith chemical species at an arbitrary time t, একটা আরবিট্রারি টাইম তোমার t। দেন তুমি লিখতে পারছো NiT টা হচ্ছে তোমার ni0 প্লাস নিউ আই ইন্টু জাই। দেখো, তোমার যদি ith স্পিসিসটা হচ্ছে রিয়াক্ট্যান্ট হতো, তাহলে সময়ের সাথে সাথে রিয়াক্ট্যান্টের নাম্বার অফ মোলস কমবে। দেখা যায় নিউ আইটা তোমার নেগেটিভ, সেটা তোমার ক্লিয়ারলি বলে দিচ্ছে হ্যাঁ নাম্বার অফ মোলস অফ দ্য ith রিয়াক্ট্যান্ট সে বেসিক্যালি কমছে উইথ টাইম। আবার যদি ith স্পিসিসটা প্রোডাক্ট হতে পারতো, তখন নিউ আইটা পজিটিভ বলে তখন ইনিশিয়াল যে নাম্বার অফ মোলস ছিল তার তুলনায় কিন্তু আস্তে আস্তে বাড়ছে আর কি। এইটা এইখানে এই যে জাইটা কি লিখতে পারছো না, NiT মাইনাস ni0 ডিভাইডেড বাই হচ্ছে তোমার নিউ আই, মানে কোন একটা পার্টিকুলার স্পিসিস টি টাইমে কোন একটা আরবিট্রারি টাইম টিতে তার নাম্বার অফ মোলস কত, মাইনাস হচ্ছে ইনিশিয়ালি তার নাম্বার অফ মোলস কি ছিল ডিভাইডেড বাই তার করসপন্ডিং স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট। এইটাকে বলা হবে অ্যাডভান্সমেন্ট অর এক্সটেন্ট অফ রিয়াকশন। অ্যাডভান্সমেন্ট অর এক্সটেন্ট অফ রিয়াকশন। তাহলে অ্যাডভান্সমেন্ট অর এক্সটেন্ট অফ রিয়াকশন হচ্ছে NiT মাইনাস ni0 বাই হচ্ছে তোমার নিউ আই। হ্যাঁ, তাহলে এই অ্যাডভান্সমেন্ট অফ রিয়াকশনটা এটা কিন্তু কোনো একটা পার্টিকুলার রিয়াকশনের জন্য একটা পার্টিকুলার টাইমে ফিক্সড। তুমি কোন রিয়াকশনটাকে এক্স্যাক্টলি কনসিডার করছো তার উপরে কিন্তু নির্ভর করে না। মানে আমি ধরো নাইট্রোজেন হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরি হচ্ছে, তো অ্যাডভান্সমেন্ট অফ রিয়াকশনটা তুমি নাইট্রোজেনের টার্মসে বের করো বা হাইড্রোজেনের টার্মসে বের করো বা অ্যামোনিয়ার টার্মসে বের করো, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু অ্যাডভান্সমেন্ট অফ রিয়াকশন সেটা কিন্তু এক্স্যাক্টলি একই হবে। আর এর ইউনিটটা একটুখানি বলে দিই। ইউনিটটা অবভিয়াসলি দেখো স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট তখন ইউনিট হয় না, আর উপরটা হচ্ছে মোল, তাহলে ইউনিটটা হবে তোমার হচ্ছে বেসিক্যালি মোল। মোল ইউনিট হচ্ছে তোমার অ্যাডভান্সমেন্ট অফ রিয়াকশনের ইউনিট আর ঠিক আছে। এবং এটা অবভিয়াসলি যেটা বললাম যে কোন একটা পার্টিকুলার রিয়াকশনকে তুমি কনসিডার করো একটা পার্টিকুলার টাইমে, সেখানে অ্যাডভান্সমেন্ট অফ রিয়াকশন তুমি কোন রিয়াকশন বা কোন প্রোডাক্টের রেসপেক্টে বের করছো তার উপরে কিন্তু এটা নির্ভর করছে না এটা। আচ্ছা, এবারে চলে এসো রেট অফ দ্য রিয়াকশন। রেট অফ দ্য রিয়াকশন বা ভেলোসিটি অফ দ্য রিয়াকশন আর কি, সেটাকে জাস্ট লিখতে হয় 1/v dI বাই dt।
মানে রেট অফ চেঞ্জ অফ অ্যাডভান্সমেন্ট অফ রিয়াকশন পার ইউনিট ভলিউম, সেটা হচ্ছে তোমার বেসিক্যালি ভেলোসিটি অফ দ্য রিয়াকশন। রেট অফ চেঞ্জ অফ অ্যাডভান্সমেন্ট অফ দ্য রিয়াকশন পার ইউনিট ভলিউম এইটা। আর এটা যদি কোনো একটা পার্টিকুলার পিসিসের কনসেন্ট্রেশনের চেঞ্জের টার্মসে লেখো, তাহলে তোমাকে কিন্তু একটা এই স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্টে ভাগ করতে হবে, তারপরে তোমাকে লিখতে হবে ডিসিআই বাই ডিটি এইটা। তাহলে রেট অফ দ্য রিয়াকশন আমরা হয়তো পরে অ্যাডভান্সমেন্ট অফ রিয়াকশনের টার্মসে না লিখে এই কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্টান্ট বা প্রোডাক্ট তার টার্মসেই লিখবো আর কি। কিন্তু তখন ওভারঅল রেট অফ দ্য রিয়াকশন যদি তোমাকে কনসিডার করতে হয়, তাহলে কিন্তু তার করসপন্ডিং যে স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট আছে সেইটা দিয়ে সুইটেবলে ভাগ করতে হয়। তাহলে ভিটা হচ্ছে মানে ভেলোসিটি অফ দ্য রিয়াকশন বা রেট অফ দ্য রিয়াকশন হচ্ছে 1/v ডিআই বাই ডিটি অথবা 1/নিউ আই ডিসিআই বাই ডিটি, এটা তোমার মাথায় রাখতে হবে। আচ্ছা, এবারে তোমার সকাল ল মাস অ্যাকশন আছে। ভরক্রিয়া সূত্র। আর ল মাস অ্যাকশন কি বলছে না, যদি ধরো তোমার কোনো এক্সটার্নাল কন্ডিশনস গুলো যদি তোমার ইনট্যাক্ট থাকে, ধরো টেম্পারেচার, প্রেশার, এটাকে তুমি ফিক্স করে দিয়েছো, কোনো ক্যাটালিস্ট নাই, নো ক্যাটালিস্ট অথবা ইনহিবিটার, এরা ধরো কিছু নেই, তবে ধরো নো এক্সটার্নাল ইলেকট্রিক or magnetic field, কোনো ধরো লাইট নেই এক্সেট্রা যদি হয়, তখন কি হবে না, দেন রেট অফ দ্য রিয়াকশন ভিটা ইজ অ্যাকচুয়ালি প্রপোর্শনাল টু ওইখানে যে সমস্ত রিয়াক্টান্টগুলো আছে, ধরো আই রিয়াক্ট্যান্ট, জেড রিয়াক্ট্যান্ট ডট ডট ডট, তাদের অ্যাক্টিভ মাসের সঙ্গে তোমার প্রপোর্শনাল হবে। তাহলে এই এআই এ যে তারা হচ্ছে বেসিক্যালি তোমার অ্যাক্টিভ মাস আর কি এইটা। তাহলে এটাই হচ্ছে তোমার বেসিক্যালি ল অফ মাস অ্যাকশন। তাহলে জাস্ট যদি তো কোনো এক্সটার্নাল কন্ডিশনগুলো তুমি যদি পরিষ্কার ফিক্স রেখে দাও, তাহলে রেট অফ দ্য রিয়াকশন হচ্ছে ওই মুহূর্তে যে সমস্ত রিয়াক্টান্টগুলো আছে তাদের অ্যাক্টিভ মাসের সঙ্গে প্রপোর্শনাল। ধরো যদি রিয়াক্টান্টগুলো আইএথ রিয়াক্টান্ট, জিএথ রিয়াক্টান্ট ডট 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 থাকে, তাহলে ভেলোসিটি অফ দ্য রিয়াকশন ইজ প্রপোর্শনাল টু এআই এইচে এই সবগুলো আর। আর এটাই যদি এটাকে তুমি লিখতে পারো বা অর তুমি লিখতে পারো, ভেলোসিটি অফ দ্য রিয়াকশন প্রপোর্শনাল টু কনস্ট্যান্ট কে লাগবে তোমার। আর এইখানে যদি তোমার ভেরি ডাইলিউট সলিউশন হয়, ভেরি ডাইলিউট সলিউশনের জন্য তুমি চাইলে এই অ্যাক্টিভ মাসগুলোকে, এটা সব থার্মোডাইনামিক্সের অ্যাক্টিভিটির সঙ্গে না, এখানকার অ্যাক্টিভ মাস তুমি গুলিয়ে ফেলো না। এখানে যেটা আমরা সবকিছু কনসিস্টেন্টলি করার জন্য যেটা করি, যে এই অ্যাক্টিভ মাসটা সেটা বেসিক্যালি হচ্ছে তোমার ওই মুহূর্তে যে কনসেন্ট্রেশন তার রেজ টু সার্টেন পাওয়ার্স হয়, বা অ্যাক্টিভ মাস অফ দ্য জে হচ্ছে ওই মুহূর্তে তার কনসেন্ট্রেশন তার সার্টেন পাওয়ার বিটা হয় ডট 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 এইটা। তাহলে এইটাকেও তুমি মানে এইভাবে ভাবতে পারো যে এটা হচ্ছে ল অফ মাস অ্যাকশন। ঠিক আছে, ভরক্রিয়া সূত্র বা ল অফ মাস অ্যাকশন সেই অনুযায়ী হচ্ছে রেট অফ দ্য রিয়াকশন তুমি কে সিআই টু দি পাওয়ার আলফা সি টু দি পাওয়ার বিটা এরকম ভাবে তুমি লিখতে পারবে। আচ্ছা, তাহলে এবারে দেখো তুমি এর আগে এই রেট অফ দ্য রিয়াকশনকে এইরকম ভাবে লিখেছো, এখন আবার রেট অফ দ্য রিয়াকশনকে এইরকম ভাবে লিখলে, তাহলে তুমি সেইখান থেকে একটা ডিফারেন্সিয়াল রেট ল বের করতে পারো। ডিফারেন্সিয়াল রেট ল, সেটা হচ্ছে তোমার এই ভেলোসিটি অফ দ্য রিয়াকশন যেটা, সেটা তুমি 1/নিউ-আই ডিসিআই বাই ডিটি এইরকম ভাবে লেখো, অথবা 1/নিউ-জে ডিসিজে বাই ডিটি এরকম ভাবে লেখো। এটা সেটা কি হবে না, কে ইন্টু সি আই টু দি পাওয়ার আলফা সি জে টু দি পাওয়ার বিটা ডট 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 এইটা হবে। তাহলে এই যে ইকুয়েশনটা তুমি পেলে, এইটাই হচ্ছে তোমার সকাল ডিফারেন্সিয়াল রেট ল। এটা হচ্ছে তোমার ডিফারেন্সিয়াল রেট ল। ঠিক আছে। আচ্ছা, এবারে এই যে কেটা, এই কেটাকে বলা হয় স্পেসিফিক রেট অর রেট কনস্ট্যান্ট। আচ্ছা, এখানে একটা জিনিস তুমি বলে দেওয়া দরকার ছিল, এই যে রেট অফ দ্য রিয়াকশন যেখানে আমি ডিফাইন করেছি না, এই রেট অফ দ্য রিয়াকশনের ইউনিটটা দেখো, কনসেন্ট্রেশনটা তুমি যদি মোল পার লিটার এই ইউনিটে লেখো, আর তাকে ডিটি দিয়ে ভাগ হচ্ছে মানে সেকেন্ড ইনভার্স, তাহলে মোল পার লিটার পার সেকেন্ড সেটা হচ্ছে তোমার রেটের ইউনিট। আর এবার আসছে স্পেসিফিক রেট অর রেট কনস্ট্যান্ট। আচ্ছা, স্পেসিফিক রেট অর রেট কনস্ট্যান্ট দেখো, এই যে কেটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, কেটা ডিফারেন্সিয়াল রেট লতে আছে, সেই কেটাই হচ্ছে তোমার বেসিক্যালি স্পেসিফিক রেট বা রেট কনস্ট্যান্ট।
এবং এখান থেকে পরিষ্কার বুঝতে পারছো যদি সিআই সিজে এগুলো 1 হয়ে যেত তখন ভেলোসিটি আর রেট কনস্ট্যান্ট বেসিক্যালি একই হয়ে যেত। তার মানে তুমি বলতে পারো ইট ইজ দ্য rate of the reaction when active mass of all the reactants are unity। মানে অ্যাক্টিভ মাসগুলো মানে সিআই টু দি পাওয়ার আলফা যদি 1 হয়ে যায়, সিজি টু দি পাওয়ার বিটা যদি 1 হয়ে যায়, তখন কে আর ভি এর মধ্যে কোনো তফাৎ থাকছে না। সেটাই হচ্ছে তোমার স্পেসিফিক রেট আর রেট কনস্ট্যান্ট অফ দ্য রিয়াকশন। আচ্ছা, এবারে তুমি এই যদি ইউনিট বের করো, মানে ইউনিট অফ কে ডিপেন্ডস অন দ্য order of the reaction for nth order reaction। nth order reaction তোমার কাছে হয়, তাহলে তার অর্ডারটা, তার রেট কনস্ট্যান্ট ইউনিট কি হবে? nth order reaction ইউনিট অফ কে। দেখো দেখো এটা কি করতে পারবে তুমি? জাস্ট বেসিক্যালি যদি একটা মানে এরকম ভাবে ধরে নাও যে একটা সিঙ্গেল রিয়াকশন ইনভলভ আছে ধরো, তার মানে ভেলোসিটিটা তুমি জাস্ট ইউজুয়ালি একটা সি টু দি পাওয়ার এন এইভাবে লিখবে। তো মানে যখন একটা সিঙ্গেল রিয়াকশন ইনভলভ আছে, এটা মানে আসলে যেটা কথা হচ্ছে যে প্রত্যেকটা কনসেন্ট্রেশনের পাওয়ার আলফা বিটা ডট 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 আছে। তো যে আলফা বিটা এগুলো হচ্ছে অর্ডার উইথ রেসপেক্ট টু আইএথ কেমিক্যাল স্পিসিস, জেড কেমিক্যাল স্পিসিস ডট 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 ডট। এবারে তোমার ওই আলফা প্লাস বিটা প্লাস গামাই যোগ করলে যেটা বেরোবে সেটা হচ্ছে ওভারঅল অর্ডার অফ দ্য রিয়াকশন। সেটাকে তুমি জাস্ট এন দিয়ে এক্সপ্রেস করবে আর কি, ঠিক আছে? তো তাহলে এইটা হচ্ছে কার জন্য না, যদি এরকম হতো যে মানে এ রিয়াকশন ইনভলভিং অনলি ওয়ান রিয়াক্ট্যান্ট, ভিটা হচ্ছে কে সি টু দি পাওয়ার এন, তাহলে সেখান থেকে কেটা পেয়ে যাবে কত? ভি বাই সি টু দি পাওয়ার এইরকম ভাবে পাচ্ছ। তাহলে এখান থেকে ইউনিট তুমি বুঝতে পারবে। দেখো ভেলোসিটিটা হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড, আর এইখান থেকে তোমার কনসেন্ট্রেশন তার পাওয়ার এন তোমাকে লিখতে হচ্ছে। তার মানে মোল পার লিটার তার পাওয়ার হচ্ছে এন, সেখান থেকে তুমি এটা পাবে মোল টু দি পাওয়ার 1 মাইনাস এন লিটার টু দি পাওয়ার এন মাইনাস 1 সেকেন্ড ইনভার্স। এটা হচ্ছে তোমার বেসিক্যালি স্পেসিফিক রেট বা রেট কনস্ট্যান্টের ইউনিট আর কি, সেটা। আর রেট কনস্ট্যান্ট যার যত বেশি হবে তার মানে বেসিক্যালি এটা ইমপ্লাই করলো যে তত বেশি স্পিডে তোমার রিয়াকশনটা ঘটবে আর কি। হ্যাঁ, মানে যার রেট কনস্ট্যান্ট যত বেশি যে রিয়াকশানে, সেই রিয়াকশনটা তত তাড়াতাড়ি ঘটছে, অর্থাৎ তত তাড়াতাড়ি রিয়াকশনটা প্রোডাক্টে ট্রান্সফর্ম হচ্ছে। আচ্ছা, এইখান থেকে প্রচুর পরীক্ষার কোশ্চেন আছে বলে আমি এইটা নিয়ে একটুখানি বেশি আলোচনা করছি। সেটা হচ্ছে কি, যদিও আমি একটা nth অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে রেট কনস্ট্যান্ট ইউনিট একবারে বলে দিয়েছি, তুমি একটা টেবিলে মোটামুটি বানিয়ে রেখে দেবে যে ধরো এখানে অর্ডার অফ দ্য রিয়াকশন আর এখানে হচ্ছে তোমার ইউনিট অফ রেট কনস্ট্যান্ট। আচ্ছা, জিরো অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে কি হবে, ফার্স্ট অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে কি হবে, সেকেন্ড অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে কি হবে, বা থার্ড অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে কি হবে, হাফ অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে কি হবে, আর ফাইনালি হচ্ছে তোমার nth অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে কি হবে। এরকম একটা টেবিল কিন্তু তুমি বানিয়ে রেখে দেবে। মানে এটা ওই যেটা বলা হয়েছে ওইখান থেকে তুমি পেয়ে যাবে। মানে এই nth অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে যেহেতু সরাসরি মোল টু দি পাওয়ার 1 মাইনাস এন লিটার টু দি পাওয়ার এন মাইনাস 1 সেখানে ইনভার্স তুমি করে ফেললে, তাহলে এবার এন এর ভ্যালু জাস্ট বসিয়ে দাও। এন এর ভ্যালু 0 বসালে কি হচ্ছে না, এটা মোল পার লিটার পার সেকেন্ড হলো, এইটা জাস্ট সেকেন্ড ইনভার্স হলো। আর এইটা হলে মোল টু দি পাওয়ার মাইনাস 1 লিটার সেকেন্ড ইনভার্স, এইটা হচ্ছে মোল টু দি পাওয়ার মাইনাস 2 লিটার দ্য স্কোয়ার সেকেন্ড ইনভার্স। হাফ অর্ডার হলে হচ্ছে মোল টু দি পাওয়ার হাফ লিটার টু দি পাওয়ার মাইনাস হাফ সেকেন্ড ইনভার্স, ইত্যাদি ইত্যাদি। এটা ঠিক আছে? তাহলে তুমি দেখো এই 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 যে টেবিলটা, এই টেবিলটা মাথায় রাখবে। আর এই টেবিল থেকে দু একটা কথাবার্তা একটুখানি বলে নেওয়া যাক যে ফর জিরো অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে কি হচ্ছে তোমার ইউনিট অফ রেট কনস্ট্যান্ট আর ইউনিট অফ রেট দুটো হচ্ছে তোমার সমান। ফর জিরো অর্ডার রিয়াকশন ইউনিট অফ রেট কনস্ট্যান্ট is actually equal to
ইউনিট অফ রেট অফ দ্য রিয়াকশন, এইটা। আচ্ছা, আবার ধরো যে তুমি ফার্স্ট অর্ডার রিয়াকশন দেখো, তো ফার্স্ট অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে ওটা হচ্ছে সেকেন্ড ইনভার্স। সেকেন্ড ইনভার্স মানে ওটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ইউনিট। ফর ফার্স্ট অর্ডার রিয়াকশন unit of k is the unit of frequency, is the unit of frequency। হ্যাঁ, এটা তোমাকে একটু মাথায় রাখতে হবে। আর একটা জিনিস এখানে বলে নিই যে সেকেন্ড ইনভার্স আর হার্জ মানে যেটাই সেকেন্ড ইনভার্স সেটাই হার্জ, কিন্তু শুধুমাত্র ফ্রিকোয়েন্সি যখন তুমি বলবে তখনই কি তুমি হার্জ এই টার্মটাকে উল্লেখ করতে পারো, ঠিক আছে? মানে তুমি কখনোই এরকম বলতে পারো না যে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন রেট কনস্ট্যান্ট ইউনিট হচ্ছে হার্জ, এটা কিন্তু কখনো বলতে পারবে না, মাথায় রাখবে। মানে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে রেট কনস্ট্যান্ট ইউনিট তোমাকে সেকেন্ড ইনভার্সই বলতে হবে। সেকেন্ড ইনভার্সকে হার্জ নামে তুমি ডাকতেই পারবে না। সেকেন্ড ইনভার্সকে হার্জ নামে তখনই ডাকবে যখন ওটা সত্যি সত্যি ফ্রিকোয়েন্সি। তুমি এটা মাথায় রাখবে, হ্যাঁ, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এটা অনেক ক্ষেত্রে সেকেন্ড ইনভার্স মানে আমি সবসময় হার্জ লিখে দেবো এটা নয়। সেকেন্ড ইনভার্স অনেক কিছুর ইউনিট হতে পারে। ধরো অ্যাঙ্গুলার ভেলোসিটি, তার ইউনিট সেকেন্ড ইনভার্স। অ্যাঙ্গুলার ভেলোসিটি ইউনিট কিন্তু কখনো তুমি হার্জ বলতে পারবে না, তুমি ফ্রিকোয়েন্সি বলো তখন তুমি সেটাকে হার্জ লিখতে পারবে। তাহলে সেকেন্ড ইনভার্স যেটা হার্জ সেটাই, কিন্তু হার্জ এই টার্মটা তুমি উল্লেখ করতে পারবে তখনই যখন হচ্ছে তোমার তুমি ফ্রিকোয়েন্সি এক্সপ্রেস করছো, ঠিক আছে? ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে রেট কনস্ট্যান্ট তুমি কনসিডার করছো বা অ্যাঙ্গুলার ভেলোসিটি তুমি কনসিডার করছো, তার ক্ষেত্রে ইউনিটের সেকেন্ড ইনভার্স, এই সেকেন্ড ইনভার্সই লিখতে হবে। এটাকে কিন্তু কখনো সেকেন্ড ইনভার্সটাকে পাকামি করে হার্জ বলতে যেও না, হার্জ বলা যায় না, ঠিক আছে? এটা ঠিক আছে, এইটা। আচ্ছা, এবারে আবার ফিরে আসি। আচ্ছা, এবারে দেখো এই যে ডিফারেন্সিয়াল রেট ল যেটা, সেখানে এই প্রপোর্শনালটা কারণে কেটা হচ্ছে স্পেসিফিক রেট বা রেট কনস্ট্যান্ট, আর তার সঙ্গে এই মাথায় কিছু পাওয়ার আছে আলফা বিটা ডট 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 ডট, এগুলোকে বলা হয় অর্ডার অফ দ্য রিয়াকশন। অর্ডার অফ দ্য রিয়াকশন, তাহলে অর্ডার অফ দ্য রিয়াকশনটা কি হচ্ছে না, দ্য পাওয়ার অফ concentration terms, powers of concentration terms that appear in the differential rate law। তো আমি যে এক্সপ্রেশনটা বলেছি সেখানে আলফাটা হচ্ছে তোমার অর্ডার উইথ রেসপেক্ট টু ith chemical species, তো বিটাটা হচ্ছে তোমার অর্ডার উইথ রেসপেক্ট টু jth chemical species এক্সেট্রা। এটা তো প্রত্যেকটা পিসিকে যদি আলাদা আলাদা করে অর্ডার লিখলে, আর ওভারঅল অর্ডার একটা তুমি বলতে পারো যেখানে আলফা প্লাস বিটা সব যোগগুলো হয়ে যাবে। ওভারঅল অর্ডার যেটা অর্ডার অফ দ্য রিয়াকশন, সেটা হচ্ছে তোমার আলফা প্লাস বিটা প্লাস ডট 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 যারা আছে সেটাকে তুমি এন দিয়ে এক্সপ্রেস করো, এটা। আচ্ছা, অর্ডার সংক্রান্ত জাস্ট তিনটে ইম্পর্টেন্ট মানে ক্যারেক্টারিস্টিক ফিচার্স একটু বলে নেওয়া দরকার আছে। তাহলে এক নম্বর যে ফিচারটা সেটা হচ্ছে অর্ডারটা একটা এক্সপেরিমেন্টাল কোয়ান্টিটি। অর্ডার ইজ অ্যান experimentally determined quantity, ঠিক আছে? আচ্ছা, 2 নম্বর হচ্ছে there is no one-to-one correspondence between order and stoichiometric coefficient। অর্ডার এবং স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্টের মধ্যে কিন্তু ওয়ান টু ওয়ান করেসপন্ডেন্ট নেই, মানে স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট ওয়ান মানে হচ্ছে অর্ডারও ওয়ান, এরকম কিন্তু ব্যাপারটা না। মানে স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট তার মতো চলবে, অর্ডার তার মতো চলবে। আর 3 নম্বর হচ্ছে তোমার অর্ডার মে বি
পজিটিভ, নেগেটিভ, জিরো, ফ্র্যাকশন এক্সেট্রা সবই হতে পারে। মানে এমন নয় যে অর্ডার সবসময় একটা পজিটিভ ইন্টিজার হবে, এটা কিন্তু না, বা ন্যাচারাল নাম্বার হবে, এটা কিন্তু নয়। অর্ডার তোমার পজিটিভ, নেগেটিভ, জিরো, ফ্র্যাকশন যা খুশি তোমার হতে পারে। আর এখানে এই দু একটা স্পেসিফিক কেস একটুখানি বলে নেওয়া দরকার আর কি। ধরো আমি একটা রিয়াকশন বলছি, ধরো একটা কিছু স্পেসিফিক এক্সাম্পলের কথা বলছি, মানে এটা হচ্ছে একটা অর্ডারের তিনটে ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক ফিচার্স যেটা বলা হলো আর কি। আচ্ছা, এবারে তার দু একটা স্পেসিফিক কেস বলি। ধরো N2O5, এইখান থেকে মানে N2O5 মানে গ্যাসিয়াস অবস্থা আর কি, আর ব্যাকেটে গ্যাসটা লিখছে না আর কি, সেখান থেকে তোমার 4NO2 প্লাস O2 এটা একটা রিয়াকশন হচ্ছে। আর এই পার্ট এটা ব্যালেন্স করলে এটা 2 হবে। তাহলে এই যে পার্টিকুলার রিয়াকশনটার ক্ষেত্রে N2O5 তার স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট 2, তাহলে স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট অফ N2O5 এটা হচ্ছে তোমার 2, আর অর্ডার উইথ রেসপেক্ট টু N2O5 সেটা হচ্ছে তোমার কিন্তু 1 হয়। এটা তাহলে এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট এক্সাম্পল, তুমি মাথায় রাখবে। আর একটা ধরো CH3CHO, সেটা ভেঙে গিয়ে CH4 প্লাস CO তৈরি করলো। এর ক্ষেত্রে স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট যেটা কোএফিসিয়েন্ট অফ CH3CHO সেটা কিন্তু তোমার 1, কিন্তু এই পার্টিকুলার ক্ষেত্রে অর্ডার অফ দ্য রিয়াকশনের যে ফ্র্যাকশন হয় 3/2 হয়। স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট অফ CH3CHO, হ্যাঁ। আর এক্ষেত্রে অর্ডার উইথ রেসপেক্ট টু CH3CHO সেটা কিন্তু তোমাদের জাস্ট 3/2 হচ্ছে। তার মানে তুমি দুটো জিনিস এখান থেকে বুঝে গেলে, একটা অর্ডার স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট সমান না, আবার অর্ডার যে ফ্র্যাকশন হতে পারে সেটাও তুমি দেখতে পাচ্ছ। আচ্ছা, এবারে অর্ডার 0 হতে পারে অনেক এক্সাম্পল আছে। তোমার ধরো ডিসোসিয়েশন অফ HI অন গোল্ড সারফেস, মানে একটা স্পেসিফিক কিছু এক্সাম্পল আমি দিচ্ছি আর কি। ডিসোসিয়েশন অফ HI অন গোল্ড সারফেস এর অর্ডারটা হচ্ছে তোমার 0 হয়। বা ডিসোসিয়েশন অফ অ্যামোনিয়া অন টাংস্টেন, তার ক্ষেত্রে অর্ডারটা তোমার 0 হয়। ডিসোসিয়েশন অ্যামোনিয়া অন টাংস্টেন, তার অর্ডারটা হচ্ছে তোমার 0 হয়। তাই কতগুলো জিনিস তোমার মাথায় রাখতে হয়। এছাড়া অর্থো হাইড্রোজেন প্যারাহাইড্রোজেন যে ইন্টার কনভার্সন, তার অর্ডারটা হচ্ছে ফ্র্যাকশন মানে হাফ হয়, সেটা একটুখানি মাথায় রাখা। সেই জিনিসগুলো সব আছে আর কি, যেগুলো তোমার মানে মানে স্পেসিফিক এক্সাম্পল অনেক সময় হয় তো, যে মানে জিরো অর্ডার রিয়াকশনের এক্সাম্পল বা তোমার ফ্র্যাকশনাল অর্ডার রিয়াকশনের এক্সাম্পল ইত্যাদিগুলো। আর ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার এগুলো খুব কমন, এরকম প্রচুর এক্সাম্পল তুমি বিভিন্ন সময় দেখতে পাবে আর কি, সেটা অসুবিধা কিছু নেই এটা। আচ্ছা, তারপরে নেক্সট যে কনসেপ্টটা আমরা একটুখানি আলোচনা করবো অর্ডারের পরে, সেটা হচ্ছে এখানেই বলে নেওয়া দরকার, সেটা হচ্ছে মলিকুলারিটি। আচ্ছা, যে মলিকুলারিটি ব্যাপারটা, সেই মলিকুলারি ব্যাপারটা বুঝতে গেলে তোমাকে আসলে প্রথমে মানে মেকানিজম বুঝতে হয়। এমনি মলিকুলারিটি হচ্ছে কি না, মানে এমনি করে ধরো একটা রিয়াকশন হয়তো মাল্টি স্টেপ হতে পারে, তো মাল্টি স্টেপ হলে তার প্রত্যেকটা তো আলাদা আলাদা করে স্টেপ আছে। তাহলে এই প্রত্যেকটা স্টেপের যে ট্রানজিশন স্টেট, সেইখানে কতগুলো মলিকুলার স্পিসিস ইনভলভ আছে। তাহলে এইটা বেসিক্যালি ডিফাইন করতে পারো তুমি এইরকম ভাবে, নাম্বার অফ ডিস্টিংক্ট chemical species present in the transition state of each step of a chemical reaction। মানে প্রত্যেকটা স্টেপের যে ট্রানজিশন স্টেট, সেখানে কতগুলো মলিকুলার স্পিসিস ইনভলভ আছে, সেটা হচ্ছে মলিকুলারিটি। তো মানে এখানে একটা ইম্পর্টেন্ট যে ইচ স্টেপ হ্যাজ ইটস ওন মলিকুলারিটি।
হ্যাজ ইটস ওন মলিকুলারিটি। আর তোমার যদি মাল্টি স্টেপ রিয়াকশনস হয় তাহলে স্লোয়েস্ট স্টেপের যে মলিকুলারিটি সেটাকেই মলিকুলারিটি অফ দ্য রিয়াকশন কনসিডার করা হয় আর কি। আর মলিকুলারিটি অফ দ্য স্লোয়েস্ট স্টেপ is assumed to be the molecularity of the reaction। তাহলে এমনিতে হচ্ছে প্রত্যেকটা স্টেপের জন্য কিন্তু আলাদা আলাদা করে মলিকুলারিটি থাকবে, ঠিক আছে। আচ্ছা, এবারে এই যে মলিকুলারিটি সম্বন্ধে দু তিনটে কথাবার্তা যেটা বলে নেওয়ার দরকার সেটা হচ্ছে যে 1 নম্বর মলিকুলারিটিকে থাকে থিওরিটিক্যাল কনসেপ্ট। থিওরিটিক্যাল কনসেপ্ট, কারণ এই যে মানে তোমাকে একটা রিয়াকশনের মেকানিজম জানতে হবে, মেকানিজম জানলে তবেই তার ট্রানজিশন স্টেট তুমি জাস্ট ভাবতে পারবে, কারণ ট্রানজিশন স্টেটটা রিয়েল এক্সিস্টেন্স আছে কি নেই তুমি চোখে দেখতে পাবে না, এইসব সমস্যা আছে। তো তোমাকে একটা মেকানিজম বলতে হবে, সেই মেকানিজম হলে তার ট্রানজিশন স্টেট তুমি বুঝতে পারবে, সেখানে কতগুলো মলিকুলার স্পিসিস ইনভলভ আছে, সেখানে মলিকুলারিটি ইজ এ থিওরিটিক্যাল কনসেপ্ট। আচ্ছা, ওইটা আছে তোমার দেয়ার ইজ নো 1-to-1 correspondence between stoichiometric coefficient and molecularity, between stoichiometric coefficient and molecularity. There is no 1-to-1 correspondence between order and molecularity. অর্ডার আর মলিকুলারিটি মানে মলিকুলারিটি 1 মানে অর্ডারও 1 বা অর্ডার 2 মানে মলিকুলারিটি 2, এরকম কিন্তু ব্যাপার নয়। অর্ডার আর মলিকুলারিটি। 4 নম্বর হচ্ছে তোমার মলিকুলারিটি কিন্তু সবসময় একটা পজিটিভ ইন্টিজার, পজিটিভ ইন্টিজার মানে 1, 2, 3, 4 এই ভ্যালুগুলি হবে, তার জিরো বা ফ্র্যাকশন বা নেগেটিভ এই মলিকুলারিটি কিন্তু কখনো হতে পারে না, পজিটিভ ইন্টিজার। আচ্ছা, এবারে যে যদি তোমার সিঙ্গেল স্টেপ বা এলিমেন্টারি রিয়াকশনস হয় তখন কিন্তু অর্ডার মলিকুলারিটি সমান হয়। পরে সিঙ্গেল স্টেপ or elementary reaction order equal to molecularity। তারপরে সিঙ্গেল স্টেপ or elementary reaction order equal to molecularity, ঠিক আছে। তাহলে পরে সিঙ্গেল স্টেপ or elementary reaction এর ক্ষেত্রে অর্ডার আর মলিকুলারিটি তারা কিন্তু তোমার সমান, এটা তোমাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, এবারে এই যে যেটা বললাম যে মলিকুলারিটি বলতে গেলে তোমার মেকানিজমটা জানতে হয়, তাহলে মেকানিজমটা আমি একটুখানি ডিফাইন করে দিই। মেকানিজম বলতে আমি কি বুঝছি, তাহলে মেকানিজম বেসিক্যালি হচ্ছে দ্য ডিটেল ডেসক্রিপশন অফ দ্য পাথওয়ে বাই হুইচ দ্য রিঅ্যাকট্যান্ট ইজ ট্রান্সফর্ম ইনটু প্রোডাক্ট। দ্য ডিটেল ডেসক্রিপশন of the pathway by which a reactant is transformed into product, ঠিক আছে। the detailed description of the pathway by which a reactant is transformed into product, সেটা হচ্ছে তোমার বেসিক্যালি মেকানিজম, ঠিক আছে। তাহলে দেখো আমরা ওই বেসিক কিছু কনসেপ্ট আমরা এখানে আলোচনা করে ফেললাম, যে বেসিক কনসেপ্টের মধ্যে মানে কেমিক্যাল কাইনেটিক্স পড়াশোনা করতে গেলে হচ্ছে এই ধরনের যে কনসেপ্টগুলো, সেই কনসেপ্টগুলো তোমার ভীষণ দরকার, সেগুলো তুমি জাস্ট মাথায় রাখছো। তুমি মেকানিজম কাকে বলে তুমি বুঝছো, তুমি বেসিক্যালি মলিকুলারিটি তুমি বুঝছো, তুমি অর্ডার বুঝলে, তুমি রেট কনস্ট্যান্ট বুঝলে, তার ইউনিট বুঝলে, তুমি ডিফারেন্সিয়াল রেট ল বুঝলে, তুমি রেট বুঝলে, স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট বুঝলে, তুমি অ্যাডভান্স মেথড অফ রিঅ্যাকশন বুঝলে, ইত্যাদি ইত্যাদি আর কি। এই পুরো জিনিসগুলো তুমি দেখলে আর কি, হ্যাঁ।
তাহলে এইটা তোমার বেসিক যে কনসেপ্ট যেগুলো আর কি সেগুলোর মধ্যে পড়ে, তাহলে সেগুলো তোমাকে একটুখানি ভালো করে আলোচনা করে নিতে হলো আর কি। ঠিক আছে, এটা। আর এখানে ওই কিছু স্পেসিফিক জাস্ট কেস থাকে আর কি। স্পেসিফিক কেস মানে ধরো ওই যে স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট, সেটা তোমার টাইমের উপর ডিপেন্ড করতে পারে কি পারে না। হ্যাঁ, আসলে এমনি স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট এবং অর্ডার এইগুলো ইউজুয়ালি হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট। হুম, তোমার অর্ডারটাও সময়ের সাথে সাথে ইউজুয়ালি পাল্টায় না, স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্টও সময়ের সাথে সাথে ইউজুয়ালি পাল্টায় না। কিন্তু যদি তোমার অটো ক্যাটালাইটিক বা ইনহিবিশন টাইপের রিয়াকশনস হয়, হয়তো দেখা গেল যে একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে, যে প্রোডাক্টটা রিয়াকশনকে ক্যাটালাইজ করছে বা ইনহিবিট করছে, তখন হয়তো রিয়াকশনের মোডটাই পাল্টে যেতে পারে, মেকানিজমটাই পাল্টে যেতে পারে। তখন হয়তো তোমার অর্ডারটা সময়ের উপর নির্ভর করে যেতে পারে, বা মলিকুলারিটিটা, সেটা হচ্ছে মলিকুলারিটি নয়, তোমার এটা স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্টটা, সেটা তো টাইমের উপর ডিপেন্ড করে যেতে পারে আর কি। সেগুলো একটা স্পেসিফিক কেসে তোমার হয়, ইউজুয়ালি তা নয়। এবার আমরা যখন ওই অর্ডার ডিটারমিনেশনটাকে দেখবো, তখন দেখবি এনসি এনটি এরকম দুটো টার্ম জাস্ট উল্লেখ করবো। সেখানে দেখবি এনসিটা সেটা সময়ের সাথে সাথে পাল্টায় না, কিন্তু এনটিটা সেটা কিন্তু সময়ের সাথে সাথে পাল্টে যেতে পারে। এটা ঠিক আছে। দেখো তাহলে যা বলা হলো এখন পর্যন্ত, তাতে কত কারো কোনো অসুবিধা আছে কিনা একটু বলে না। হুম, এক second। মানে এখানে প্রথমে আমি যে চারটা নিয়ে বেসিক্যালি আলোচনা করলাম, সেটা হচ্ছে তোমার বেসিক কনসেপ্টস গুলো নিয়ে আলোচনা হলো এখন পর্যন্ত। বলো, যা বলেছি কারো কোনো অসুবিধা আছে এখন পর্যন্ত? না ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড রেট ল। ইন্টিগ্রেটেড রেট ল এইটাকে এটা আলোচনা করতে হবে। আচ্ছা, ইন্টিগ্রেটেড রেট ল মানে আমি ডিফারেন্সিয়াল রেট ল পেয়েছি, ওটাকে তোমাকে জাস্ট ইন্টিগ্রেট করে ফেলতে হবে। ঠিক আছে, মানে ওটা আসলে ইন্টিগ্রেট করতে গেলে ওটা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যেহেতু সেখানে তোমার একটা ইনিশিয়াল কন্ডিশন লাগবে। যখন টি ইকুয়াল টু 0, তখন তোমাকে রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন কি সেটা তোমায় বলে দিতে হবে আর কি। আচ্ছা, প্রথমে আমরা আলোচনা করব তোমার ওই যেখানে একটা মাত্র রিঅ্যাকশন ইনভলভ আছে। তাহলে আমরা প্রথমে আলোচনা করব রিঅ্যাকশনস ইনভলভিং অনলি ওয়ান রিঅ্যাক্টর। এটা রিঅ্যাকশনস ইনভলভিং অনলি ওয়ান রিঅ্যাক্টর। ঠিক আছে, মানে আমি এরকম সিচুয়েশন দিয়ে জাস্ট কথাবার্তা বলছি। এ থেকে ধরে নাও তোমার প্রোডাক্ট তৈরি হচ্ছে এরকম। এটা আচ্ছা, শুরুতে ইনিশিয়ালি দ্যাট ইজ অ্যাট টি ইকুয়াল টু 0-তে রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশনটা A0, সেটাকে তুমি স্মল a দিয়ে লিখবে। আর প্রোডাক্টের কনসেন্ট্রেশন ধরো 0 ছিল। আর অ্যাট এ টাইম টি, একটা আরবিট্রারি টাইম টিতে রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশনটা A, যেটা বেসিক্যালি A মাইনাস এক্স এর সঙ্গে সমান। এটাকে তুমি জাস্ট, মানে দেখো প্রোডাক্ট অ্যাকচুয়ালি কি জানার তোমার দরকার নেই, কিন্তু যদি এমন হতো এ জাস্ট স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট, প্রোডাক্টের স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট এক্স্যাক্টলি একই, তখন তুমি সেটাকে এক্স লিখতে পারতে। কিন্তু এমন হতে পারো এ থেকে হয়তো ধরো 2b তৈরি হয়েছে, তাহলে এটা এক্স ডিসঅ্যাপিয়ার করে এটা 2x তৈরি হবে। বা 2a থেকে ধরো তোমার বি তৈরি হয়েছে, তাহলে এখানে এক্স ডিসঅ্যাপিয়ার করলে এটা x/2 তৈরি হবে। সেখানে এইটা অ্যাকচুয়ালি কি তৈরি হবে, আমি যেহেতু ব্যালেন্স করে তার প্রপার স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট দিয়ে লিখছি না, সেখানে আমি এটাকে জাস্ট একটা জিজ্ঞাসার জন্য দিয়ে রেখে দিচ্ছি। এটা ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপারটা। আচ্ছা, এবারে দেখো এইখানে যেটা ব্যাপার, যে তুমি এই ধরনের রিয়াকশন যখন ট্যাকেল করবে, সবচেয়ে ভালো হচ্ছে প্রথমে একটা আরবিট্রারি nth অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে ব্যাপারটাকে করে ফেলো। হ্যাঁ, মানে আমি ধরে নিচ্ছি যে আরবিট্রারি nth অর্ডার রিয়াকশন, তাদের জন্য কি হচ্ছে সেইটা একটুখানি দেখে নেওয়া যাক। হচ্ছে তাহলে এই ধরনের রিয়াকশন, তাহলে ফর nth অর্ডার রিয়াকশন। আচ্ছা, nth অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে তাহলে প্রথম যেটা লাগবে তোমার ইন্টিগ্রেটেড রেট লটা। ইন্টিগ্রেটেড রেট ল
মানে আমি এনে তরা রিয়াকশনের ক্ষেত্রে বলছি। তাহলে ইন্টিগ্রেটেড রেট লটা তুমি যেভাবে লিখতে পারো, ধরো কিভাবে লিখবে, মানে এই 1/n-1 ধরো এইভাবে লেখো, আর থাকবে 1 এই ধরো তোমার a মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n-1 মাইনাস 1/a টু দি পাওয়ার n-1। মানে আমি এই যে মানে a0 বা a এদের টার্মসও তুমি লিখতে পারতে, তার বদলে আমি জাস্ট a মাইনাস এক্স আর a এদের টার্মসে লিখছি। তাহলে 1/a মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n-1 মাইনাস 1/a টু দি পাওয়ার n-1। এইটা তোমার হয়ে যাবে রেট কনস্ট্যান্ট k ইন্টু টি। তাহলে এইটা হচ্ছে তোমার ইন্টিগ্রেটেড রেট লটা একটা এনে তটা রিয়াকশনের ক্ষেত্রে। ঠিক আছে, এটা। আচ্ছা, এবারে এই ইন্টিগ্রেটেড রেট ল এর পরে যে কাজটা তোমায় করতে হবে সেটা হচ্ছে যে মানে তোমাকে বুঝে নিতে হবে যে এর হাফ লাইফ টাইমটা অ্যাকচুয়ালি কত। হাফ লাইফ টাইম যে কোনো একটা রিয়াকশনের ক্ষেত্রে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, রেট কনস্ট্যান্টের ইউনিট তো অলরেডি বলে দেওয়া হয়েছে, সেটা আর এখানে আলাদা করে উল্লেখ করছি না। মানে কে এর ইউনিট একটা এনে তরা রিয়াকশনের ক্ষেত্রে কি হবে সেটা আমি অলরেডি বলে দিয়েছি। নেক্সট যেটা এখানে দরকার সেটা হচ্ছে হাফ লাইফ টাইম। আচ্ছা, এমনিতে হাফ লাইফ টাইমটা কি? হাফ লাইফ টাইমটা হচ্ছে যে যখন তোমার এই টিটা তোমার টি হাফ হবে, তখন রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন a মাইনাস এক্সটা তার ইনিশিয়াল ভ্যালুর অর্ধেক হয়ে যাবে। মানে এই ইকুয়েশনে যখন টিটাকে তুমি টি হাফ বলবে, a মাইনাস এক্সটাকে তুমি a/2 বসিয়ে দাও। তাহলে বসিয়ে দিলে তুমি এখান থেকে টি হাফের একটা এক্সপ্রেশন পেয়ে যাবে। টি হাফটা হবে হচ্ছে তোমার 2 টু দি পাওয়ার n-1 মাইনাস 1 ডিভাইডেড বাই k ইন্টু n-1 ইন্টু 1/a টু দি পাওয়ার n-1। দিস ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অবজারভেশন। মানে এই যে টি হাফটা একটা এনে তরা রিয়াকশনের ক্ষেত্রে a টু দি পাওয়ার n-1 এর সঙ্গে যায়। মানে এই যেখানে ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্ট্যান্ট, দিস ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রেজাল্ট অ্যাকচুয়ালি। মানে পরবর্তীকালে যখন অর্ডার ডিটারমাইন করব ফ্রম হাফ লাইফ পিরিয়ড টাইম মানে মেথড আর কি, তখন কিন্তু এই এক্সপ্রেশনটা তোমার কাজে লাগবে। এটা হাফ লাইফ টাইমটা হচ্ছে তোমার এরকম হয়ে গেল। আচ্ছা, এটা না, এক সেকেন্ড না তো, এইটা একটু হবে, অন্য কালি দিয়ে করি। এটা আচ্ছা, এইটা একটা জিনিস। আচ্ছা, এবারে এই রিয়াকশনগুলো আদৌ কমপ্লিট হতে পারে কিনা সেটা একটুখানি দেখে নেওয়া দরকার। টাইম অফ কমপ্লিশন, মানে কমপ্লিট করতে কি সময়টা লাগছে আর কি, এটা টাইম অফ কমপ্লিশন। মানে বেসিক্যালি হোয়েন টি ইকুয়াল টু টি কমপ্লিশন, দেন তোমার যেটা হতে হবে যে a মাইনাস এক্সটা কিন্তু তোমার বেসিক্যালি জিরো হয়ে যেতে হচ্ছে। রিয়াক্ট্যান্ট যেটা প্রেজেন্ট আছে সেটা তোমার বেসিক্যালি জিরো হয়ে যেতে হচ্ছে। সেখান থেকে তুমি কমপ্লিশনের টাইমটা বের করতে পারো। টি কমপ্লিশনটা হচ্ছে তোমার a টু দি পাওয়ার 1 মাইনাস n ডিভাইডেড বাই k ইন্টু 1 মাইনাস n, এরকম একটা তোমার এক্সপ্রেশন বেরোবে। মানে এই ইকুয়েশনে তুমি যেটা করো a মাইনাস এক্সটাকে জিরো বসিয়ে দাও। তাহলে বসিয়ে দিলে তুমি দেখো পরিষ্কার পেয়ে যাচ্ছ টি অফ কমপ্লিশন 1/k একটা থাকছে, আর এটা উপরে উঠে গেলে a টু দি পাওয়ার তোমার 1 মাইনাস n হয়ে গেল, আর মাইনাসটাকে অ্যাবজর্ব করে দেওয়ার জন্য এটা হচ্ছে 1 মাইনাস n হয়ে গেল। এইটা কমপ্লিশন হচ্ছে এইটা। তাহলে একটা তোমার এনে তটা রিয়াকশনের ক্ষেত্রে তুমি কিন্তু এই রেজাল্টগুলো পেয়ে গেছো। তাহলে এনে তটা রিয়াকশনের ক্ষেত্রে ইন্ডিকেটেড রেট ল পেয়েছো, হাফ লাইফ টাইম পেয়েছো, আর টাইম অফ কমপ্লিশনটা তুমি পেয়েছো। আর এইখানে একটা ভীষণ ইম্পর্টেন্ট রেজাল্ট যেটা বলার সেটা হচ্ছে এই যে দেখো এই এক্সপ্রেশনে যদি তুমি এন এর ভ্যালুটা 1 বা তার থেকে বেশি নাও, তাহলে যে টাইমটা পাবে সেটা তোমার জিরো, সরি টাইমটা ইনফিনিটি বা একটা নেগেটিভ কিছু বেরোবে, যা তার মানে হয় না। তাহলে টাইম অফ কমপ্লিশন সবসময় হচ্ছে তোমার একটা নন জিরো পজিটিভ জিনিস হবে। সেটা হবে তখনই যখন হচ্ছে এনটা 1-এর থেকে কম। তাহলে মানে সেটা এই জাস্ট বেসিক্যালি মানেটা হচ্ছে যে রিয়াকশনের অর্ডার যদি 1-এর থেকে কম হয় তবেই সেটা ফাইনাইট টাইমে কমপ্লিট হতে পারে। তাহলে এই রিয়াকশন having order n less than 1 can be completed in a finite time. তার মানে in other way তুমি বলছো যে a reaction having order n greater equal to 1 cannot be completed in a finite time. দিস ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রেজাল্ট। মানে এর বেসিসে তোমার সুন্দর সুন্দর কোশ্চেন তৈরি করা যায় যে
তোমার অর্ডারটা যদি 1 বা 1-এর থেকে বেশি হয় সেই রিয়াকশন না কখনো তুমি ফাইনাইট টাইমে কমপ্লিট করতে পারবে না। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রেজাল্ট। আচ্ছা, এবারে এইখানে শুধু একটা জিনিস খেয়াল করো যে এই যে তুমি nth অর্ডার রিয়াকশনের জন্য এই যে এক্সপ্রেশনগুলো লিখে দিয়েছো, এই কোনো এক্সপ্রেশনই কিন্তু n=1 এর জন্য সত্যি না। মানে n=1 হয়ে গেলে সব করে এখন 0/0 ফর্ম চলে আসবে তোমার প্রত্যেকটা এক্সপ্রেশন। দেখো এই যে n এর জায়গায় তুমি 1 বসিয়ে দাও, 1 - 1 0, এখানে n এর ভ্যালু তুমি 1 বসিয়ে দাও, আবার এখানে 1 - 1 মানে 0/0, এখানেও 0/0, এখানেও 0/0। মানে এই যে এক্সপ্রেশনগুলো এখানে বলা হয়েছে একটা nth অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে, সেটা কিন্তু কোনোটাই তোমার সকল n=1 হলে সেটা কিন্তু সত্যি না। তাহলে n=1টা আলাদা কেস, সেটাকে তোমাকে আলাদা করে কনসিডার করতে হবে। আদার দ্যান n=1 হলে তুমি কিন্তু এইখান থেকে তুমি জাস্ট ওই n এর ভ্যালুগুলোকে বসিয়ে দিয়েই কিন্তু পুরো কাজটাকে করে ফেলতে পারবে। মানে n এর ভ্যালু 0 বসিয়ে দাও, হাফ বসিয়ে দাও, 2 বসিয়ে দাও, 3 বসিয়ে দাও, তাহলেই কিন্তু তোমার পুরো জিনিসগুলো বেরিয়ে যাবে। তাহলে এটা খেয়াল রাখবে যে মানে মানে ফর ফার্স্ট অর্ডার রিয়াকশন above expressions are useless। তাহলে এই যে কোয়ান্টিটিগুলো এখানে বলা হয়েছে সেটা ফার্স্ট অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে কি হবে? তোমার ফার্স্ট অর্ডার রিয়াকশনে ফর ফার্স্ট অর্ডার রিয়াকশন এক হচ্ছে তোমার ইন্টিগ্রেটেড রেট ল, রেট লটা তুমি এইরকম ভাবে লেখো ln a/a - x = kt, এরকম ভাবে তুমি লিখবে। হাফ লাইফ টাইম টি হাফটা সেটা হচ্ছে 0.693/k, এরকম ভাবে লিখতে পারবে। আচ্ছা, এটা দেখো হাফ লাইফ টাইমটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অফ ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্টর, মানে দিস ইজ independent of the initial concentration of the reactant। আচ্ছা, এক্ষেত্রে টি হাফের কোনো এক্সপ্রেশন, টি কম্পিটিশনের কোনো এক্সপ্রেশন আমি বের করতে পারবো না, কারণ রিয়াকশন যদি ফার্স্ট অর্ডার হয় ইট ক্যানট বি কম্পিটেড ইন এ ফাইনাইট টাইম। তার মানে দিস ক্যানট বি কমপ্লিটেড, ফার্স্ট অর্ডার রিয়াকশন ক্যানট বি কমপ্লিটেড ইন এ ফাইনাইট টাইম। ফাইনাইট টাইমে কিন্তু কমপ্লিট হবে না। হ্যাঁ, দিস ক্যানট বি কমপ্লিটেড ইন এ ফাইনাইট টাইম, এটা একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, মানে ওই যে মানে nth অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে আমি হয়তো টি কম্পিটিশন একটা এক্সপ্রেশন লিখেছিলাম, এক্ষেত্রে কিন্তু টি কম্পিটিশন কোনো এক্সপ্রেশন লিখতে পারবো না, এটা ফাইনাইট টাইমে কমপ্লিট হতে পারে না। তবে এক্ষেত্রে একটা অ্যাভারেজ লাইফ টাইম তুমি ডিফাইন করতে পারো, অ্যাভারেজ লাইফ টাইম এটা একটা টি অ্যাভারেজ, সেটা বেসিক্যালি তোমার 1/k এর সঙ্গে সমান হয়। এবং টি হাফ এবং টি অ্যাভারেজ তাদের পারস্পরিক সম্পর্কটা তুমি বুঝতে পারছো, মানে পরিষ্কার যেটা দেখতে পাচ্ছ, টি অ্যাভারেজটা হচ্ছে তোমার বেসিক্যালি 0.693 ইন্টু টি হাফ, এটা। তাহলে টি অ্যাভারেজটা সবসময় বেশি হবে দ্যান দ্য টি হাফ, এই একটা জিনিস তুমি সেটা দেখতে পাচ্ছ। আর ফার্স্ট অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে তাহলে ফার্স্ট অর্ডার রিয়াকশনটা তুমি একটা স্পেশাল কেস হিসেবে দেখবে, আর বাকিগুলো কিন্তু nth অর্ডার রিয়াকশন থেকে তুমি পরিষ্কার ব্যাপারটাকে করে ফেলতে পারো। এবারে তোমার জিরো অর্ডার, ফার্স্ট অর্ডার, জিরো অর্ডার, হাফ অর্ডার, সেকেন্ড অর্ডার, পর করে তোমাকে এই জিনিসগুলোতে আলোচনা করতে হতেই পারে আর কি। আচ্ছা, এখানে একটা জিনিস বলে নিই যে তুমি যে বিভিন্ন রকমের গ্রাফিক্যাল জিনিসপত্র থাকে তোমার, ধরো তুমি যদি গ্রাফিক্যালি ln a/a - x-টাকে টি এর রেসপেক্টে প্লট করো, তার একটা স্ট্রেট লাইন হচ্ছে পাসিং টু দ্য অরিজিন, যার স্লোপটা হয়ে যাবে তোমার কে। আচ্ছা, তুমি একটা জিনিস খেয়াল করবে যে যখন তোমাকে প্লটটা আঁকতে বলেছে তখন তোমার ln দেওয়া আছে না লগ দেওয়া আছে। যদি কোনো কারণে log 10 বেস a/a - x এইটা থাকতো, তাকে যদি টাইমের রেসপেক্টে প্লট করতে বলতো, তাহলে ln থেকে লগ করতে গেলে না একটা 2.3 দিয়ে গুণ হয়ে যায়, তাহলে এটা এখানে ভাগ হয়ে যাবে। মানে ছবিটা একই রকমের হলো, শুধু স্লোপটা এখন কে না হয়ে k/2.303 হয়ে যাবে এইটা। তাহলে এই স্লোপ থেকে তুমি রেট কনস্ট্যান্ট কেটাকে বের করে ফেলতে পারবে এইটা। আচ্ছা, এবারে যদি এরকম হতো, ধর একটা রিয়াকশন ফার্স্ট অর্ডার রিয়াকশন এ থেকে বি হচ্ছে, মানে এরও স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট যা এরও স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট একই,
তার রেট কনস্ট্যান্ট কে হচ্ছে, ওকে এটা ফার্স্ট অর্ডার রিয়াকশনস আর কি। তো সেই পার্টিকুলার কেসে আবার আরেকটা জিনিস তুমি করতে পারো, সেটা হচ্ছে যে একদমই রিয়াক্ট্যান্ট এবং প্রোডাক্টের কনসেন্ট্রেশনটা উইথ টাইম কি হচ্ছে সেটা তুমি এখান থেকে গ্রাফিক্যালি দেখাতে পারো আর কি। এটা ধরো এ এর কনসেন্ট্রেশন অথবা তোমার বি এর কনসেন্ট্রেশন। মানে এমনিতে যেটা হয় যে এ এর কনসেন্ট্রেশনটা তোমার এই ইকুয়েশন থেকে তুমি বের করে ফেলতে পারছো, এ ই টু দি পাওয়ার মাইনাস কেটি হয়, আর বি এর কনসেন্ট্রেশন যেটা সেটা হচ্ছে তোমার এ ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কেটি হয়। কারণ এ থেকে যদি বি হয় যে কোনো একটা মুহূর্তে এ এবং বি এর কনসেন্ট্রেশনের যোগফলটা হচ্ছে ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ এ তার সঙ্গে সমান হয়ে যাবে, ঠিক আছে? তো সেই মতো করে তুমি দেখবে এইখান থেকে তুমি জাস্ট এ মাইনাস এক্স যেটা সেই মুহূর্তে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন সেটা তুমি এখান থেকে এ ই টু দি পাওয়ার মাইনাস কেটি লিখতে পারছো, আর বি এর কনসেন্ট্রেশন এইরকমভাবে লিখতে পারছো। আর গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করলে জিনিসটা কেমন দাঁড়াবে, এইটাকে যদি তুমি এ ভ্যালু ধরো তাহলে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনটা এইরকমভাবে এক্সপোনেনশিয়ালি ডিকে করবে, আর প্রোডাক্টের কনসেন্ট্রেশন বিটা সেটা এইরকমভাবে তোমার বাড়বে। হ্যাঁ, বেড়ে যখন টাইম টেন্স টু ইনফিনিটি তখন রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন জিরোর দিকে যাচ্ছে, আর প্রোডাক্টের কনসেন্ট্রেশন বেড়ে 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 হচ্ছে তোমার তার যে ম্যাক্সিমাম ভ্যালু বি এর দিকে যা রিচ করছে। তাহলে ফার্স্ট অর্ডার রিয়াকশন যদি হয় তাহলে তার জন্য স্পেশালি তোমাকে ব্যাপারটা ভাবতে হবে, সেটা এরকম দেখতে হবে। আর অন্যান্য রিয়াকশনের ক্ষেত্রে তুমি জাস্ট একটা মানে এ করে নিতে পারো, মানে আমি বলবো কি, মানে একটা টেবিল টাইপের বানিয়ে নিতে পারো আর কি। হ্যাঁ, সেই টেবিল থেকে তুমি বাকি সব কিছু পেয়ে যেতে পারো। মানে আমি এই যে এনে অর্ডার রিয়াকশনসটা আছে, হ্যাঁ, সেইখানে তুমি জাস্ট এন এর ভ্যালু 0 বসাও, 0 বসিয়ে তার সব কিছু পেয়ে যাবে। বা এন এর ভ্যালু হাফ বসাও, তার জন্য সব কিছু পেয়ে যাবে। এন এর ভ্যালু 2 বসাও, তার জন্য সব কিছু পেয়ে যাবে। আমি দু একটা জিনিস একটুখানি বলে দিচ্ছি আর কি। তাহলে যদি 0 অর্ডার হতো, তাহলে 0 অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে তুমি নিজে নিজে বসাবে, আমি আর বসিয়ে বসিয়ে তোমাকে দেখাচ্ছি না আর কি। যদি 0 অর্ডার রিয়াকশনে হয় তাহলে মানে কতগুলো জিনিসটা শুধু মাথায় রাখা। এক হচ্ছে ইন্টিগ্রেটেড রেট ল, এটা খুব সহজ। এক্স ইকুয়াল টু তোমার কেটি এরকম দেখতে হয়, এক্স ইকুয়াল টু কেটি আমি এরকম ভাবেই লিখছি। অথবা কেউ যদি মানে এক্সটা হচ্ছে বেসিক্যালি প্রোডাক্টের কনসেন্ট্রেশন, কেউ যদি রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন টার্মসে লেগে তাহলে সেটা এ মাইনাস কেটি এইরকম ভাবে লিখবে, এবং তার মতো করে একটা গ্রাফ সে আঁকতে পারে সবসময়। এইখানে যদি কেউ রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন অর প্রোডাক্টের কনসেন্ট্রেশনটা ভার্সেস টাইম তোমার প্লট করে, তাহলে আমি 0 অর্ডার রিয়াকশন এ থেকে বি এরকম একটা রিয়াকশন কনসিডার করছি। তাহলে এ মাইনাস এক্স যেটা এইটাই হচ্ছে তোমার বেসিক্যালি এর কনসেন্ট্রেশন, আর এক্সটা যেটা সেটাই হচ্ছে তোমার বি এর কনসেন্ট্রেশন। তাহলে এইটাই যদি তোমার লেটস সে এ হয়, তাহলে রিয়াকশনটা এইরকম ভাবে তোমার কমবে, কমে একটা সময়ের পরে সেটা বেসিক্যালি তোমার 0 হয়ে যাবে, আর প্রোডাক্টটা তোমার এইরকম করে বাড়বে। তাহলে এইটা হচ্ছে তোমার এ এর কনসেন্ট্রেশন প্রোফাইল, এটা হচ্ছে তোমার বি এর কনসেন্ট্রেশন প্রোফাইল। হ্যাঁ, এটা কমলো, এটা বাড়লো। আর এবার 0 অর্ডার রিয়াকশন একটা ফাইনাইট টাইমে কমপ্লিট হতে পারে, তাই টাইম অফ কমপ্লিশন, টাইম অফ কমপ্লিশন দেখো তখন এ মাইনাস এক্সটা কি হতে হবে, এ মাইনাস এক্সটা বেসিক্যালি 0 হয়ে যেতে হবে। তাহলে সেইখান থেকে টাইম অফ কমপ্লিশন দেখো তোমার বেসিক্যালি এ বাই কে হয়ে যাচ্ছে। তাহলে এইখানে একটা সময়ের পরে এটা কমপ্লিট হয়ে যাবে, টাইম অফ কমপ্লিশন সেটা বেসিক্যালি তোমার এ বাই কে। আর হাফ লাইফ টাইম অ্যাজ ইউজুয়াল, টি হাফটা কখন হবে না, যখন এ মাইনাস এক্সটা এ বাই 2 এর সঙ্গে সমান হবে, সেটা বেসিক্যালি কত এ বাই 2কে হয়ে গেল। অর্থাৎ হাফ লাইফ টাইম হচ্ছে মানে বেসিক্যালি এই জায়গাটায় আর কি, যে জায়গায় তারা কাট করছে এইটা, এটা হচ্ছে তোমার হাফ লাইফ টাইম টি হাফ আর কি, যেটা বেসিক্যালি এ বাই 2কে। এবং এটা খেয়াল করে দেখো এখানে টাইম অফ কমপ্লিশন সেটা এক্স্যাক্টলি 2 ইন্টু টি হাফ এইটা হয়, টাইম অফ কমপ্লিশন হচ্ছে 2 ইন্টু টি হাফ এইটা হবে আর কি। এটা একটা অ্যাডিশনাল জিনিস, সেটা মাথায় রাখা। আচ্ছা, এর যে যেটা একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস আর কি, সেটা হচ্ছে যে তোমার 0 অর্ডার রিয়াকশন অবশ্যই এটা মাল্টি স্টেপ হতে পারে, সিঙ্গেল স্টেপ হতে পারে না। 0 অর্ডার রিয়াকশন ইট মাস্ট বি মাল্টি স্টেপ। আসলে এটা খুব সিম্পল লজিক হচ্ছে যে যদি সিঙ্গেল স্টেপ হতো বা এলিমেন্টারি টাইপ হতো তাহলে অর্ডার আর মলিকুলারিটি একই হতো। তাহলে অর্ডার 0 মানে মলিকুলারিটি 0 হবে, কিন্তু মলিকুলারিটি 0 কখনো হতে পারে না, সেটা অ্যাবসার্ড।
তার মানে বোঝা গেল যে জিরো অর্ডার রিয়াকশন কখনো সিঙ্গেল স্টেপ হতে পারে, মাল্টি স্টেপ হবে। এবারে এমন একটা কমপ্লিকেটেড মেকানিজম হলো যাতে দেখা গেল আলটিমেটলি হয়তো যে ডিফারেন্সিয়াল রেট লটা তুমি ফাইনালি লিখলে সেখানে কোন একটা পার্টিকুলার রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন তোমার মিসিং আছে আর কি, সেখান থেকে তুমি এটাকে বলতে পারো এটা একটা জিরো অর্ডার রিয়াকশন আর কি এটা। আর তার তো এক্সাম্পল আমি অলরেডি বলেছি আর কি। এক্সাম্পল হচ্ছে ডিসোসিয়েশন অফ অ্যামোনিয়া অন টাংস্টেন of ammonia on tungsten, dissociation of HI on gold surface, এগুলো সব তোমার মানে স্পেসিফিক এক্সাম্পলের মধ্যে পড়ে। আচ্ছা এখানে এইটা তো বলে দিতে হতো মানে ইউনিট অফ, এগুলো আসলে আগে বলেছি। ইউনিট অফ কে এটা তো তোমার মোল পার লিটার পার সেকেন্ড হবে, যেটা বেসিক্যালি তোমার ইউনিট অফ ভেলোসিটি অফ দ্য রিয়াকশন তার সঙ্গে সমান, এটা আগে অলরেডি উল্লেখ করেছি আর কি। তো জিরো অর্ডার রিয়াকশনের জন্য তুমি এই কতগুলো জিনিস জাস্ট মাথায় রাখবে, ঠিক আছে। আচ্ছা ফার্স্ট অর্ডার রিয়াকশন তো আমি মোটামুটি ভাবে বলে দিয়েছি আর কি। আর এবারে এই সেকেন্ড অর্ডার, তারপর হাফ অর্ডার, তার যে রিলেটেড যে ইনফরমেশনগুলো আর কি সেগুলো মানে এমনিতে ওই যে এনএথ অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে লিখে সেখানে বসিয়ে দিয়ে তুমি পেয়ে যেতে পারো আর কি। আচ্ছা তবু আমি কতগুলো জিনিস একটুখানি বলে নিতে পারি আর কি, মানে তোমাকে হোমওয়ার্ক কিছু দিয়ে দেবো, নিজেরা একটুখানি দেখে নেবে। হ্যাঁ মানে আসলে এগুলো মানে আলাদা করে মনে রাখার দরকার নেই, মানে আলাদা করে মানে দরকার যখন দরকার পড়বে ওই জিরো অর্ডার, ফার্স্ট অর্ডার আপ টু সেকেন্ড অর্ডার পর্যন্ত তুমি মনে রাখলে, কিন্তু হাফ অর্ডার, 3/2 অর্ডার সেগুলো কি হবে তবে সেগুলো অনেক ক্ষেত্রেই তুমি মানে মনে রাখতে পারবে না। তখন দেখবে ওই ডিফারেন্সিয়াল রেট ল থেকে বের করে নেওয়াটা অনেক সহজ হয়ে যাচ্ছে আর কি। ধরো হাফ অর্ডার রিয়াকশন ধরো ফর এক্সাম্পল, তো হাফ অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে ওই যে জিনিসগুলো দরকার তোমার ইন্টিগ্রেটেড রেট ল, সেটা এরকম ভাবে লিখলাম রুট ওভার অফ এ মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে তোমার রুট ওভার অফ এ মাইনাস হাফ কেটি, এরকম একটা তুমি পাবে। যেখান থেকে তুমি চাইলে গ্রাফও আঁকতে পারো, এদিকে টাইম প্লট করলে এদিকে রুট ওভার অফ এ মাইনাস এক্স প্লট করে, তার একটা স্ট্রেট লাইন হচ্ছে যার ইন্টারসেপ্টটা হচ্ছে তোমার রুট ওভার অফ এ আর স্লোপটা হয়ে যাচ্ছে তোমার মাইনাস হাফ কে। তাহলে এখান থেকে তুমি স্লোপ থেকে কিন্তু রেট কনস্ট্যান্টটাকে বের করে ফেলতে পারো। এটা একটা জিনিস। আচ্ছা এর হাফ লাইফ টাইম খুব ইম্পর্টেন্ট। হাফ লাইফ টাইম টি হাফ এটা হয়ে যাবে রুট ওভার অফ এ বাই কে ইন্টু 2 মাইনাস রুট 2। কিছু না, এই এক্সপ্রেশনে তুমি এ মাইনাস এক্সটাকে জিরো বসিয়ে দাও, তারপরে দেখো যত বেরোচ্ছে সেটা। হ্যাঁ তাহলে হাফ লাইফ টাইম হচ্ছে রুট ওভার অফ তোমার এ বাই কে ইন্টু 2 মাইনাস রুটে মানে রুট ওভার অফ এ বাই রুটে বাই কে ইন্টু 2 মাইনাস রুট 2। এবং পরিষ্কার দেখো এখানে এটা কিন্তু তোমার বেসিক্যালি মানে এটা মানে টি হাফটা একবারে প্রপোর্শনাল টু এ টু দি পাওয়ার হাফের সঙ্গে সেটা প্রপোর্শনাল হচ্ছে। ওই যে একটা এনএথ অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে ওটা 1/a টু দি পাওয়ার n মাইনাস 1 এর সঙ্গে প্রপোর্শনাল, সেই মতো করে তুমি জিনিসটাকে দেখতে পাবে এটা। আচ্ছা এবার টাইম অফ কমপ্লিশন, কতক্ষণের টাইম এটা কমপ্লিট হতে পারে। টাইম অফ কমপ্লিশন কিছুই না, এখানে এ মাইনাস এক্সটাকে জিরো বসিয়ে দাও, তাহলে জিরো বসিয়ে দিলে টাইম অফ কমপ্লিশন একটা সুন্দর ভ্যালু পাচ্ছ 2 রুট ওভার অফ এ বাই কে, এইটা পাচ্ছ। তো এটা ইমপ্লাই করছে যে এই রিয়াকশনটা একটা ফাইনাইট টাইমে কমপ্লিট হতে পারে, মানে দিস রিয়াকশন ক্যান বি কমপ্লিটেড ইন এ ফাইনাইট টাইম। জিরো অর্ডার রিয়াকশনও তাই ছিল, ইন এ ফাইনাইট টাইম এটা, ঠিক আছে। তাহলে তোমার হাফ অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে এই কতগুলো জিনিস তুমি মনে রাখলে, ইন্ডিকেটেড রেট ল তুমি মনে রাখলে, হাফ লাইফ টাইম মনে রাখলে, টাইম অফ কমপ্লিশন তুমি মনে রাখলে, আর মানে ইউনিট অফ কে তো জাস্ট অলরেডি তুমি দেখেছো আর কি, মানে মোল টু দি পাওয়ার হাফ, লিটার টু দি পাওয়ার মাইনাস হাফ, সেকেন্ড ইনভার্স, এগুলো তো ঠিকই ছিল, এটা তো আগে অলরেডি বলে দেওয়া হয়েছে আর কি, এগুলো তুমি মনে রাখছো। আচ্ছা এবার আমি চলে আসছি তোমার সেকেন্ড অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে। আচ্ছা সেকেন্ড অর্ডার রিয়াকশন যখন তুমি বলবে
দেখো এতক্ষণ পর্যন্ত আমরা বেসিক্যালি সিঙ্গেল রিয়াক্টান সেইখান থেকে এগোচ্ছিলাম, মানে একটা রিয়াক্টান্ট আছে সেখান থেকে তোমার প্রোডাক্ট হচ্ছে। এবারে আমরা সেকেন্ড অর্ডার রিয়াকশন যখন কনসিডার করব না, তখন দুটো কেস কনসিডার করব। তবে কেস ওয়ানটা এরকম দেখতে যে একটা সিঙ্গেল রিয়াক্টান, সেখান থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে, আর একটা সেকেন্ড কেস কনসিডার করব এ প্লাস বি থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে। আচ্ছা, এক্ষেত্রে পুরোটাই হচ্ছে অর্ডার উইথ রেসপেক্ট টু এ, সেটা তোমার একবারে 2, আর এক্ষেত্রে কিন্তু অর্ডার উইথ রেসপেক্ট টু এ সেটা হচ্ছে 1, অর্ডার উইথ রেসপেক্ট টু বি সেটা হচ্ছে 1 করে ওভারঅল অর্ডারটা ইকুয়াল টু তোমার 2। ধরো হয়তো এমন হতেই পারতো যে এ এর রেসপেক্টে হাফ অর্ডার, বি এর রেসপেক্টে 3/2 অর্ডার, এরকমও হতে পারতো, কিন্তু আমরা সিম্পলেস্ট কেসটাকে কনসিডার করছি এ এর রেসপেক্টে ফার্স্ট অর্ডার, বি এর রেসপেক্টে ফার্স্ট অর্ডার, ওভারঅল অর্ডারটা হচ্ছে তোমার 2, ঠিক আছে। আর এবারে এই যে কেসটা, মানে বাঁদিকের যে কেসটা, এই বাঁদিকের কেসটা হচ্ছে আমরা যে ওই জেনারেলি nth অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে যে এক্সপ্রেশনগুলোকে বের করে রেখেছিলাম সেই মতো করে তুমি যা সরাসরি বসিয়ে দিতে পারবে। তাহলে ওইখানে বসিয়ে দিলে তুমি যেগুলো পাবে একটুখানি লিখে দিই, যে ইন্টিগ্রেটেড রেট ল, আর ইন্টিগ্রেটেড রেট ল দু রকম করে লিখতে পারো, একটা 1/a - x = 1/a + kt, এইটা একটা লিখতে পারো এইটা, অথবা তুমি এটা লিখতে পারো, মানে আসলে দুটোরই সুন্দর লিনিয়ার প্লট হয় বলে দুটো ইন্টিগ্রেটেড রেট লই কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটা 1/a - x = 1/a + kt, কারণ এই পার্টিকুলার কেসে তুমি দেখো মানে খুব সুন্দরভাবে যদি 1/a - x কে t এর রেসপেক্টে প্লট করো, তাহলে একটা স্ট্রেট লাইন হয়ে যাচ্ছে যার ইন্টারসেপ্টটা তুমি a পেয়ে গেলে, আর যার স্লোপটা তুমি বেসিক্যালি k পেয়ে গেলে, এইটা। আচ্ছা, অথবা যেটা হতে পারে, এটাকে সিম্পলিফাই করলেই দেখো তুমি যেটা পেয়ে যাচ্ছ x/a * a - x = তোমার kt, এইটা, মানে এইটা হতে পারে, অথবা তোমার এইটা হতে পারে। আর এটা হলেও দেখো বেশ সুন্দর স্ট্রেট লাইন, এটা এখন পাসিং থ্রু দ্য অরিজিন, এদিকে t দিয়ে তুমি প্লট করলে, এদিকে তুমি জাস্ট বেসিক্যালি x/a * a - x প্লট করলে, দেখো একটা সুন্দর স্ট্রেট লাইন হয়েছে পাসিং থ্রু দ্য অরিজিন, যার স্লোপটা হয়ে যাচ্ছে তোমার বেসিক্যালি k। এখানে দুটোই কিন্তু অ্যাকচুয়ালি তোমার খুব ইম্পর্টেন্ট। আর যেটা আচ্ছা, রিয়াকশন তো ফাইনাইট টাইমে কমপ্লিট হবে না, কারণ হাফ লাইফ টাইমটাই তোমাকে বের করতে হবে। হাফ লাইফ টাইম টি হাফ, এটা হচ্ছে 1/a * k, এটা হয়। এবং দেখো এটা পরিষ্কার দেখতে পাচ্ছ, টি হাফটা বেসিক্যালি প্রপোর্শনাল টু 1/a। একটা এটা যদি n - 1 এর সঙ্গে প্রপোর্শনাল হতে পারতো, n = 2 যেহেতু, তাহলে টি হাফটা হচ্ছে 1/a এর সঙ্গে তোমার প্রপোর্শনাল হচ্ছে, ঠিক আছে। হাফ লাইফ টাইম, এইটা একটা ইম্পর্টেন্ট রেজাল্ট যেটা তোমাকে মাথায় রাখতে হচ্ছে, এটা। আচ্ছা, এবারে এটাই যদি তোমার a + b থেকে প্রোডাক্ট এরকম সিচুয়েশন হয়, সেখানে ধরো শুরুতে আমি বললাম যে ইনিশিয়ালি a এর কনসেন্ট্রেশন ধরো স্মল a, আর b এর কনসেন্ট্রেশন ধরে নাও তোমার স্মল b, অ্যান্ড এটা নট ইকুয়াল টু b, এইটা। তখন যে ইন্টিগ্রেটেড রেট লটা, আচ্ছা, মানে এই ইন্টিগ্রেটেড রেট লটাকে তুমি জাস্ট এইরকম ভাবে লেখো, মানে আমি মানে যেটা পপুলার ফর্ম সেইভাবে লিখছি, 1/a - b একটা টার্ম থাকবে, ln b/a, এখানে b থাকলে এটা a - x, এখানে a থাকলে এটা b - x, এইটা দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু তোমার kt। 1/a - b ln b a - x by a b - x, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু তোমার kt, ঠিক আছে, এইটা। আচ্ছা, এবারে ব্যাপার যেটা হচ্ছে যে এই এক্সপ্রেশনে কিন্তু তুমি কখনো a = b বসাতে পারবে না, মানে মানে ইউ ক্যানট পুট a = b ইন দ্য ইন্টিগ্রেটেড রেট ল, কারণ দেখো তাহলে বাঁদিকটাতে 0/0 ফর্ম দাঁড়িয়ে যাচ্ছে রেট ল। এবারে যদি a = b হয়ে যেত, মানে সেটা শুরুতেই বসাতে হবে। যদি ইফ a = b হয়ে যেত, তাহলে এই যে টোটাল মানে তুমি যখন ডিফারেন্সিয়াল রেট ল বা ইত্যাদি দিয়ে যখন স্টার্ট করবে আর কি, সেটা দেখবে বেসিক্যালি হচ্ছে এই একদম বাঁদিকে যেটা তার সঙ্গে সমান হয়ে যাবে। মানে এর ক্ষেত্রে ডিফারেন্সিয়াল রেট লটা কি হবে, মানে তোমার ভেলোসিটি অফ দ্য রিয়াকশন কিভাবে তুমি লিখবে, এখানে ভেলোসিটি অফ দ্য রিয়াকশন যেটা তুমি ধরো dx/dt ফর্মে লিখলে, সেটা কি k * a - x * b - x হবে, কারণ এটা a এর রেসপেক্ট অফ ফার্স্ট অর্ডার আর b এর রেসপেক্ট অফ ফার্স্ট অর্ডার, এরকম দেখতে হবে। আর বাঁদিকটা যদি তুমি সেকেন্ড অর্ডার রিয়াকশনস করো, তাহলে তার ক্ষেত্রে ভেলোসিটি অফ দ্য রিয়াকশনস কি হবে, বেসিক্যালি k
এ মাইনাস এক্স তার স্কোয়ার হবে। তাহলে খেয়াল করে দেখো যে যখন এ ইকুয়াল টু বি তুমি পেয়ে যাচ্ছ তখন ভেলোসিটিটা কে ইন্টু এ মাইনাস এক্স তার স্কোয়ারের সঙ্গে সমান হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে সেটা বেসিক্যালি বাঁ দিকের কেস থেকে তার সঙ্গে এক্স্যাক্টলি সমান। তাহলে ইফ এ ইকুয়াল টু বি, যে রেজাল্ট যেগুলো পাবে সেম অ্যাজ কেস ওয়ান। ঠিক আছে, এইটা কেস ওয়ানের মতোই পুরো জিনিসটা তোমার হবে। আর এইখানে একটা জিনিস একটুখানি বলে নেওয়া দরকার, সেটা হচ্ছে যে কনসেপ্ট অফ সিউডো ইউনিমলিকুলার রিয়াকশন। যদি এরকম সিচুয়েশন হতো যে এ আর বি দুজন আছে, তার মধ্যে একজন প্রচন্ড বেশি, অন্যজন হচ্ছে সেই রেসপেক্টে খুব কম, তাহলে আলটিমেটলি কতখানি প্রোডাক্ট তৈরি হবে সেটা হচ্ছে যার কনসেন্ট্রেশন কম তার উপরে নির্ভর করবে। সেটা হচ্ছে সিউডো ইউনিমলিকুলার রিয়াকশন বলা হয়। সেইটা কিন্তু এই পার্টিকুলার কনটেক্সটে কিন্তু ইম্পর্টেন্ট। সেটা আমি একটুখানি বলে দিই যে সিউডো ফার্স্ট অর্ডার বা সিউডো ইউনিমলিকুলার রিয়াকশন, এটা বেসিক্যালি এরকম, ধরো অনেকে আছে, ধরো এ প্লাস বি প্লাস সি প্লাস ডট 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 করে তোমার কোনো একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে। আচ্ছা, এবার এর ক্ষেত্রে ডিফারেন্সিয়াল রেট লটা ধরো, এটা কে, ধরো এটা এ মাইনাস এক্স টু দি পাওয়ার ধরো লেটসে এন ওয়ান, বি মাইনাস এক্স, মানে আমি বলছি যে যখন এদের ইনিশিয়াল কনসেন্ট্রেশন টি ইকুয়াল টু জিরোতে, সুতরাং এটা এ ছিল, এটা বি ছিল, এটা সি ছিল, ইত্যাদি ইত্যাদি। আর একটা পার্টিকুলার টাইম টিতে এদের স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট একই ধরেছি বলে এটা ধরো এ মাইনাস এক্স হয়েছে, এটা ধরো বি মাইনাস এক্স হয়েছে, এটা ধরো সি মাইনাস এক্স হয়েছে, ইত্যাদি ইত্যাদি। আর এবারে যদি এ এর রেসপেক্টে অর্ডারটা এন ওয়ান হয়, বি এর রেসপেক্টে অর্ডারটা এন টু হয়, সি এর রেসপেক্টে অর্ডারটা হচ্ছে এন থ্রি হয়, ডট 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 ডট, তার ডিফারেন্সিয়াল রেটটা তুমি এইরকম ভাবে লিখবে। আর এবারে কথা হচ্ছে ধরো এরকম হলো যে এই বি এ মানে বি এর ইনিশিয়াল কনসেন্ট্রেশন, সি এর ইনিশিয়াল কনসেন্ট্রেশন, এরা হচ্ছে মাঝ গ্রেটার দ্যান দা এর ইনিশিয়াল কনসেন্ট্রেশন। তা যদি হয় না, তাহলে যেটা হবে তোমার এই বি সি এরা তো মাঝ গ্রেটার দ্যান এ হয়ে যাচ্ছে, তখন তুমি মানে এটা অবশ্যই মাঝ গ্রেটার দ্যান এক্সও হবে, সেখানে তখন বি মাইনাস এক্সটাকে তুমি অ্যাপ্রক্সিমেটলি বি লিখতে পারবে, সি মাইনাস এক্সটাকে তুমি অ্যাপ্রক্সিমেটলি সি লিখতে পারবে। এবং এইটা লিখতে পারলে তখন কি দাঁড়াবে, তখন ভেলোসিটি অফ দ্য রিয়াকশনটা দেখো কে বি টু দি পাওয়ার এন টু সি টু দি পাওয়ার এন থ্রি ডট 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 আলটিমেটলি পড়ে রইল এ মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এন ওয়ান। এবারে দেখো এই যে পুরো জিনিসটা একটা কনস্ট্যান্ট, তুমি কে এফেক্টিভ বলো ইন্টু এ মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এন ওয়ান, এইরকমভাবে তুমি লিখতে পারছো। দেখো আলটিমেটলি যখন তুমি এই রেড লটাকে লিখছো, সেখানে কার ইনস্ট্যান্টিনিয়াস কনসেন্ট্রেশনটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট হয়েছে, যার পরিমাণটা কম আছে। তার মানে 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 বেসিক্যালি আমি বলবো যে মানে ইট লুকস লাইক এ রিয়াকশন হোয়ার অনলি এ ইজ ইনভলভ। মানে যদিও রিয়াকশনটাই হচ্ছে তোমার এ বি সি সবাই ছিল, কিন্তু আলটিমেটলি যে জিনিসটা দাঁড়াচ্ছে সেটা কেমন দেখতে না, ইট লুকস লাইক এ রিয়াকশন হোয়ার অনলি এ ইজ ইনভলভ। এটাই হচ্ছে তোমার, দিস ইজ দ্য কনসেপ্ট অফ সিউডো ইউনিমলিকুলার রিয়াকশন। মানে একজন যেন ইনভলভ আছে, এখানে ইউনিমলিকুলার, সিউডো ইউনিমলিকুলার রিয়াকশন। তো দেখো তাহলে অনেকগুলো রিয়াক্ট্যান্ট হয়তো তোমার ছিল, তার মধ্যে একজন বাদ দিয়ে বাকিরা যদি হিউজ এক্সেস থাকে, তাহলে আলটিমেটলি ডিফারেন্সিয়াল রেট লতে কিন্তু ওই যারা হিউজ এক্সেস আছে তাদের যে কনসেন্ট্রেশনের চেঞ্জটা হচ্ছে তুমি বুঝতে পারবে না, তাদেরকে মোরালে তুমি কনস্ট্যান্ট লিখে দিতে পারবে। কনস্ট্যান্ট লিখে দিলে তুমি জাস্ট ওটাকে এই রেট কনস্ট্যান্টের মধ্যে ঢুকিয়ে একটা এফেক্টিভ রেট কনস্ট্যান্ট তুমি বলে দিলে, এফেক্টিভ রেট কনস্ট্যান্ট বলে দিলে তোমার আলটিমেটলি দেখা যাচ্ছে ভেলোসিটি অফ দ্য রিয়াকশন কে এফেক্টিভ টি এ মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এন ওয়ান, অর্থাৎ একটা রিয়াকশন এ থাকলে যেমন হতো সেরকম দেখতে হতো আর কি। তাহলে এখানে একটুখানি বলে নিই, যেখানে কে এফেক্টিভটা কিন্তু ওই আগের কে থেকে পাল্টে গেছে, এটা হচ্ছে এইটা ইন্টু বি টু দি পাওয়ার এন টু সি টু দি পাওয়ার এন থ্রি, বাকি যারা আছে তারা। এইটা যেমন মনে হচ্ছে যে শুধুমাত্র এ ইনভলভ, আবার তুমি যদি বিটাকে কম রেখে এ সি তাদেরকে হিউজ এক্সেস করতে, তাহলে আবার ওটা ওই তোমার মনে হতো কেন অ্যাজিভ যেন শুধু বি ইনভলভ, বা সিটাকে কম রেখে যদি এ বি তাদেরকে হিউজ এক্সেস করতে, তখন তোমার মনে হতো যে অ্যাজিভ যেন তোমার এই আছে, মানে অ্যাজিভ তোমার মনে হতো যে কি বলবো, মানে শুধুমাত্র সি ইনভলভ আছে, এ আর বি হচ্ছে নেই, এরকম জিনিসটা আর কি। ঠিক আছে, তাহলে এইরকম করে তুমি আরো কতগুলো কেস করে দিতে পারো। ধরো একটা থার্ড অর্ডার রিয়াকশন যদি তুমি কনসিডার করো, থার্ড অর্ডার রিয়াকশন, হ্যাঁ, এটা ওখানে বাড়িতে কষবে তোমার তিনটে কেস, কেস ওয়ান, এ থেকে প্রোডাক্ট হচ্ছে
কেস 2 ধরো a প্লাস বি থেকে প্রোডাক্ট হচ্ছে, কেস 3 ধরো a প্লাস বি প্লাস সি থেকে ধরো তোমার প্রোডাক্ট হচ্ছে। এবার টাইম t ইকুয়াল টু 0-তে এটা হয়তো a ছিল, আর টাইম টিতে এটা ধরো a মাইনাস এক্স হলো, তাহলে শুরুতে এটা হয়তো তোমার 0 ছিল, এটা কত ছিল আমার জানার দরকার নেই। তাহলে এই যে পার্টিকুলার কেসটা, এটা হচ্ছে তোমার মানে মানে কি বলবো, অর্ডারটা হচ্ছে থার্ড অর্ডার উইথ রেসপেক্ট টু এ, অর্ডার উইথ রেসপেক্ট টু এ, এটা হয়ে যাচ্ছে তোমার একবারে 3। আর এই যে পার্টিকুলার কেসটা, দুটো রিঅ্যাকশন যখন ইনভলভ আছে, তাহলে ওভারঅল অর্ডারটা 3 হতে গেলে অনেক পসিবিলিটি, তার মধ্যে একটা পসিবিলিটি তুমি ভাবতে পারো এটা হচ্ছে 2, মানে এ এর রেসপেক্টে অর্ডার হচ্ছে 2 আর বি এর রেসপেক্টে ধরো তোমার অর্ডার 1, সেইভাবে করতে পারো। আবার কেউ বলতে পারে এ এর রেসপেক্টে অর্ডার 1, বি এর রেসপেক্টে অর্ডার 2, সেরকম ভাবেও করতে পারে, মানে অনেক পসিবিলিটি আর কি। বা কেউ বলতে পারে একটা আড়াই, একটা হচ্ছে হাফ, এমনি অসুবিধা কিছু নেই। হ্যাঁ, তাহলে তুমি ধরে নাও মানে সহজ মতো করে, মানে এখানে আচ্ছা এটা প্রথমে বলে নিন, টি ইকুয়াল টু 0-তে এই কনসেপ্টে ধরো এ আছে, এই কনসেপ্টে বি আছে, প্রোডাক্ট ধরো 0 আছে, তাহলে একটা পার্টিকুলার টাইম টিতে এটা এ মাইনাস এক্স হলো, এটা ধরো বি মাইনাস এক্স হলো, এটা ধরো কিছু আমি জানি না। আর এখানে যেটা অর্ডারটা, অর্ডার উইথ রেসপেক্ট টু ধরো এ, সেটাকে তুমি 2 ধরো, অর্ডার উইথ রেসপেক্ট টু বি সেটাকে তুমি 1 ধরো, মানে একটা স্পেশাল কেস আর কি। ওভারঅল অর্ডারটা হচ্ছে তোমার বেসিক্যালি 3 হয়ে গেল। আর এই পার্টিকুলার কেসে টি ইকুয়াল টু 0-তে এইটা এ, এটা বি, এটা সি ছিল, এটা কথা আমি জানি না, 0। আর এটা একটা পার্টিকুলার টাইম টি, এটা হচ্ছে এ মাইনাস এক্স হয়েছে, এটা বি মাইনাস এক্স হয়েছে, এটা সি মাইনাস এক্স হয়েছে, এটা কত আমার জানার দরকার নেই। আর এই পার্টিকুলার কেস হচ্ছে অর্ডার উইথ রেসপেক্ট টু এ, সেটাও 1, অর্ডার উইথ রেসপেক্ট টু বি সেটাও 1, অর্ডার উইথ রেসপেক্ট টু সি সেটাও 1। ওভারঅল অর্ডারটা হচ্ছে তোমার 1 প্লাস 1 প্লাস 1, তোমার কিন্তু বেসিক্যালি 3 হচ্ছে। তিনটেই হচ্ছে থার্ড অর্ডার রিয়াকশন, কিন্তু তিনটের জন্য তোমার সকল ইন্টিগ্রেটেড রেড ল হ্যানাতানাগুলো আলাদা হবে। আচ্ছা প্রথম যে কেসটা, প্রথম কেসটা হচ্ছে সহজ কেস, যেটা হচ্ছে আমি ওই সিঙ্গেল রিয়াকশন ইনভলভ, এটা nth অর্ডার রিয়াকশনের জন্য করে ফেলেছিলাম। সেক্ষেত্রে তুমি n ইকুয়াল টু 3 বসিয়ে দাও, তা তুমি যেটা পাবে ইন্টিগ্রেটেড রেড লটা, রেড ল সেটা এইরকম ভাবে দেখতে হবে, a মাইনাস এক্স তার স্কোয়ার, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 1/a স্কোয়ার প্লাস হচ্ছে তোমার 2kt। আমি এইরকম করে আঁকলাম কারণ তোমার পক্ষে ছবি আঁকার সুবিধা হবে, একটা স্ট্রেট লাইন মতো দেখতে। তো মানে তুমি যদি এটাকে এটাকে যদি এইরকম ভাবে ছবিটাকে আঁকতে আর কি, মানে এদিকে তুমি টি প্লট করছো আর এদিকে প্লট করো 1/a মাইনাস এক্স স্কোয়ার, এটাকে যদি প্লট করো তাহলে একটা স্ট্রেট লাইন পাচ্ছ, যার ইন্টারসেপ্টটা হয়ে যাবে তোমার 1/a স্কোয়ার, আর স্লোপটা হয়ে যাচ্ছে তোমার 2k, এটা। তাহলে ইন্ডিকেটেড রেড ল হলো। আচ্ছা টি হাফ তো খুব ইম্পর্টেন্ট, এখানে টি হাফটা তুমি বের করে ফেলতে পারবে, মানে টি হাফটা আসলে ওই ফর্মুলা সরাসরি বসিয়ে দিতে পারো, বসিয়ে দিয়ে তুমি যেটা দেখবে এটা বেরোবে হচ্ছে 3/2k a স্কোয়ার। দেখো পরিষ্কার দেখো, এটা কিন্তু 1/a স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল, মানে 1/a টু দি পাওয়ার n মাইনাস 1 এর সঙ্গে প্রপোর্শনাল, n এর ভ্যালু তুমি এখানে 3 বসিয়ে দিচ্ছ, তাহলে 1/a স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল হচ্ছে আর কি। মানে পুরো ফর্মটা মনে না রাখলেও যে 1/, এটা a স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল হবে, এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। আর এই রিয়াকশনগুলো ফাইনাইট টাইমে কমপ্লিট হবে না, এটা তো বলাই বাহুল্য। আর এবারে যখন তোমার এই ধরনের সিচুয়েশন হবে, আচ্ছা একটা জিনিস তোমায় বলে দিই, প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু তোমার যখন ওই a ইকুয়াল টু বি ইকুয়াল টু সি হয়ে যাবে, সবটাই কিন্তু কেস 1-এ রিডিউস করে যাবে, এটা তোমাকে বুঝতে হবে। মানে a ইকুয়াল টু বি অথবা a ইকুয়াল টু বি ইকুয়াল টু সি যদি হয়ে যায়, সবটাই কিন্তু কেস 1-এ তোমার রিডিউস করে যাবে। তাহলে জাস্ট মানে এগুলো একটুখানি কমপ্লিকেটেড সব এক্সপ্রেশন বেরোবে আর কি, আর নিজেরা একটু করে টোরে সব দেখে টেকে নেবে। মানে মানে এর ক্ষেত্রে ইন্টিগ্রেটেড রেড লগুলো কেমন হচ্ছে এগুলো তো মনে রাখতে পারবে না, মানে এক্ষেত্রে একটা হোমওয়ার্ক হিসেবেই বরং আমি দিয়ে রাখি। হ্যাঁ, এর ক্ষেত্রে ইন্টিগ্রেটেড রেড লটা, রেড ল যখন এ নট ইকুয়াল টু বি, এক্ষেত্রেও তাই, এখানে একটা হোমওয়ার্ক দিয়ে রাখছি, ইন্টিগ্রেটেড রেড ল হোয়েন এ নট ইকুয়াল টু বি, এইটা। আর যেটা কমেন্ট করে দিই, হোয়েন এ ইকুয়াল টু বি রিডিউসেস টু কেস 1 হয়ে যাবে, এখানেও তাই,
যে ফাইনাল এক্সপ্রেশনটা পেলে সেখানে সরাসরি a ইকুয়াল টু বি তুমি a ইকুয়াল টু বি ইকুয়াল টু সি তুমি বসাতে পারবে না, শুরু থেকেই যখন when a ইকুয়াল টু বি then this is reduced to কেস 1 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে আমরা যেটা করলাম সেটা হচ্ছে এই যে তোমার জাস্ট সিম্পল যে সমস্ত রিয়াকশনসগুলো, মানে একটা স্টেপে যে সমস্ত রিয়াকশনগুলো ঘটে, প্রথমে হচ্ছে সিঙ্গেল রিয়াক্টান্ট ইনভলভ হয়েছে সেই কেসটা, তারপরে হচ্ছে একাধিক রিয়াক্টান্ট হয়তো ইনভলভ হয়েছে, যেটা আমি এই শেষের দুটো কেসে করলাম, সেকেন্ড অর্ডার এবং থার্ড অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে আর কি। তার ক্ষেত্রে তোমার ইন্টিগ্রেটেড রেট লগুলো কেমন হবে, হাফ লাইফ টাইম কেমন হবে, হ্যাঁ না যে ডট 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 যে জিনিসপত্রগুলো আর কি, সেগুলো নিয়ে আলোচনা করেছি। এবং এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রচুর কোশ্চেন আছে, জ্যাম ট্যাম বা এই ধরনের পরীক্ষাতে তো প্রচুর কোশ্চেন আছে, সেগুলো একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এবারে স্পেসিফিক্যালি ধরো যে প্রবলেমটা দেবে সেই প্রবলেমটার জন্য তোমাকে হয়তো আরেকটু কিছু মাথা ঘামাতে হবে বা কিছু কসরত করতে হবে আর কি, সেগুলো দেখে নেওয়া যাবে। দেখো, তাহলে এই সেকেন্ড ফেজে ইন্টিগ্রেটেড রেট ল নিয়ে যে কথাগুলো আমি বললাম সেগুলো তোমার কাছে পরিষ্কার হয়েছে কিনা, বা কেউ যদি কিছু জানতে চাও বলো তো বলতে পারি আমি। ঠিক আছে, ঠিক আছে ব্যাপারটা। হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা, মানে যে ক্লাস নোটগুলো ছিল সেই ক্লাস নোটগুলো একটুখানি ভালো করে রিভাইজ করবে, সেই ক্লাস নোটগুলোর উপরে বেস করে তুমি যদি যে রেজাল্টগুলো পাচ্ছ সামারাইজ করো আর কি, তাহলে এই ধরনের রেজাল্টগুলো তুমি পাবে। এবং এই রেজাল্টগুলো কিন্তু তোমার মনে রাখতে হবে, মনে না রাখলে খুব অসুবিধে, মানে খুব ছোট ছোট জ্যামের তো এমসিকিউ মানে খুব ছোট ছোট এমসিকিউ, এবং এই ইন্টিগ্রেটেড রেট ল থেকে নিউমেরিক্যাল প্রবলেম দেবে, হাফ লাইফ টাইপ থেকে নিউমেরিক্যাল প্রবলেম থেকে, টাইম অফ কমপ্লিশন থেকে নিউমেরিক্যাল প্রবলেম দেবে, এগুলো সব আছে, এটাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার এক্সপেরিমেন্টাল ডিটারমিনেশন অফ অর্ডার অফ এ রিয়াকশন। তার নেক্সট আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে এক্সপেরিমেন্টাল determination of order of a reaction. Experimental determination of order of a reaction. আচ্ছা, এমনিতেই আমি শুরুতেই বলেছিলাম যখন অর্ডার ডিফাইন করেছিলাম যে অর্ডার একটা এক্সপেরিমেন্টালি মেজারেবল কোয়ান্টিটি, আর অর্ডার যদি এক্সপেরিমেন্টালি মেজারেবল কোয়ান্টিটি হয় তাহলে এবারে জানতে হবে তুমি অর্ডারটাকে কেমন করে ডিটারমাইন করবে। আচ্ছা, আমি এখানে আমার মাথায় থাকবে যে আমি ওই মানে রিয়াকশন যেগুলোর রেটটা হচ্ছে মডারেট আর কি, মানে প্রচন্ড ফাস্টও না প্রচন্ড স্লো নয়, সেই ধরনের কেসগুলি কিন্তু এখানে মূলত আলোচনাটা করব। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এবারে দেখো তোমার এক সেকেন্ড, ফোন করেছে। হ্যাঁ, দেখো তোমার তিনটে মেথড হচ্ছে খুব কমন আর কি, এই যে চারটে মেথড হচ্ছে ফুল কমন। ফুল কমন মেথড। এক নম্বর হচ্ছে মেথড অফ ডিফারেন্সিয়াল রেট ল। মেথড অফ ডিফারেন্সিয়াল রেট ল। দু নম্বর হচ্ছে তোমার মেথড অফ ইন্টিগ্রেটেড রেট ল। তিন নম্বর হচ্ছে মেথড অফ হাফ লাইফ টাইম। আর চার নম্বর হচ্ছে মেথড অফ আইসোলেশন বা আইসোলেশন মেথড। আইসোলেশন মানে প্রবলেম পড়লে তোমার বেসিক্যালি এই তিনটে জায়গা থেকেই পড়বে। আইসোলেশন। আচ্ছা, এবার এই প্রত্যেকটা মেথডের যে মেন ওয়ার্কিং ফর্মুলাটা সেইটা তোমাকে একটুখানি বুঝে নিতে হবে। সেটা হচ্ছে যে তুমি প্রথম যেটা করছো যে মেথড অফ
ইন্টিগ্রেটেড রেট ল, সরি মেথড অফ ডিফারেন্সিয়াল রেট ল, সরি মেথড অফ ডিফারেন্সিয়াল রেট ল, দেখো এই মেথড অফ ডিফারেন্সিয়াল রেট ল, আচ্ছা এইখানে তুমি যখন অর্ডারটাকে ক্যালকুলেট করবে, অর্ডারটা সেটা জাস্ট সিম্পলি তোমার হবে ln ভেলোসিটি v1 বাই v2 ডিভাইডেড বাই ln c1 বাই c2, মানে যেখানে v1 and v2 are the velocity of the reaction বা rate of the reaction when concentration of the reactant is C1 and C2 respectively. আচ্ছা এখানে এই বলি যে প্রথম তিনটে মেথড কার জন্য অ্যাপ্লিকেবল? অ্যাপ্লিকেবল when there is only one reactant involved, মানে একটা রিঅ্যাক্ট্যান্ট যদি ইনভলভ হয় তার জন্য হচ্ছে প্রথম তিনটে মেথড, আর মোর দ্যান ওয়ান রিঅ্যাক্ট্যান্ট যদি ইনভলভ হয় তখন কিন্তু তোমার পরের মেথডটা। তাহলে সেক্ষেত্রে মেথড অফ ডিফারেন্সিয়াল রেট লতে তুমি বেসিক্যালি ভেলোসিটিটা এই অর্ডার অফ দ্য রিঅ্যাকশন থেকে এই ফর্মুলা দিয়ে পেয়ে যেতে পারবে, যেখানে তোমার দুটো জিনিস লাগে নিউমেরিক্যাল প্রবলেম করার জন্য। একটা হচ্ছে যখন কনসেন্ট্রেশনটা তোমার C1 তখন ভেলোসিটিটা V1, যখন কনসেন্ট্রেশন C2 তখন ভেলোসিটিটা হচ্ছে তখন V2। আচ্ছা যেখানে ভেলোসিটিটা কি হয়, মানে আমি তো মানে সিঙ্গেল রিঅ্যাকশন A থেকে B এই টাইপের রিঅ্যাকশন তো কনসিডার করছি, যেখানে ভেলোসিটিটা কি বেসিক্যালি ভেলোসিটি মাইনাস ডিসি বাই ডিটি, মানে যদি সেটা হচ্ছে রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশনটা হয় তাহলে মাইনাস ডিসি বাই ডিটি, মানে সিঙ্গেল রিঅ্যাক্ট্যান্ট ধরে ইনভলভ হয়েছে এ থেকে বি, সেইটাই ধরনের কেসে হচ্ছে ভিটা হচ্ছে মাইনাস ডিসি বাই ডিটি। এবারে তাহলে ডিসি বাই ডিটি মানে বেসিক্যালি হচ্ছে তোমার সি ভার্সেস টিপটের স্লোপটা। তাহলে সি ভার্সেস টিপটের স্লোপটা তোমাকে দুটো ডিফারেন্ট কনসেন্ট্রেশন C1 এবং C2 তে বের করতে হবে, তার নেগেটিভ করতে হবে, তাহলে তুমি ভেলোসিটিটা এখান থেকে পেয়ে যাবে। আচ্ছা এখানে দেখো আমার দু তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট যেটা পরীক্ষায় আসে। একটা হচ্ছে যে তুমি যদি ডিফারেন্সিয়াল রেট লটাকে লেখো, যেখানে ভেলোসিটিটাকে তুমি লেখো কিরকম ভাবে কে c⁴n হিসেবে লিখছো, তাহলে সেইখান থেকে তুমি দেখো ln ভিটাকে পেয়ে যাচ্ছ ln কে প্লাস n ln c। এবারে এই ইকুয়েশনে তুমি একবার সি এর মানে যখন কনসেন্ট্রেশন C1 তখন ভেলোসিটি V1 লিখেছো, যখন কনসেন্ট্রেশন C2 ভেলোসিটি V2 লিখেছো, বিয়োগ করে তুমি এই ইকুয়েশনটা আলটিমেটলি পেয়ে গেছো, এবং এটাই তোমার এখানে দরকার নিউমেরিক্যাল প্রবলেম বা ইত্যাদি করার জন্য। কিন্তু একটুখানি সিরিয়াস পরীক্ষাতে আরো দু একটা জিনিস তোমার আসতে পারে, সেটা হচ্ছে এই যে অনেক সময় ln v ভার্সেস ln c প্লট, সেখান থেকেও তুমি অর্ডারটাকে বের করে ফেলতে পারো। এটা কেমন করে না, ln v ভার্সেস ln c এই যদি প্লটটাকে করো জাস্ট এই ইকুয়েশনটাকে মাথায় রেখে, তাহলে কি হবে, একটা স্ট্রেট লাইন হবে যার ইন্টারসেপ্ট হচ্ছে ln কে আর স্লোপ হচ্ছে n। তাহলে যদি ধরো আমি কথার কথা বলছি, একটা তুমি কোন একটা পার্টিকুলার রিঅ্যাকশন কনসিডার করলে, তার একটা স্ট্রেট লাইন হলো যার যে ইন্টারসেপ্ট যেটা সেটা বেসিক্যালি ln কে, আর স্লোপটা কত হলো, স্লোপটা তোমার বেসিক্যালি ধরো n হলো এটা। এবারে কত অর্ডার রিঅ্যাকশন তার মতো করে স্লোপটা ঠিক হবে। জিরো অর্ডার রিঅ্যাকশন করতে হলে তোমার বেসিক্যালি এটা প্যারালাল টু ln c অ্যাক্সিস হবে, ফার্স্ট অর্ডার হলে এরকম হবে, সেকেন্ড অর্ডার হলে অন্যরকম হবে, ইত্যাদি ইত্যাদি আছে। তাহলে অনেক সময় না ওই ln v ভার্সেস ln c প্লট তার স্লোপ থেকে হয়তো কোশ্চেন দিতে পারে। বলে ln v ভার্সেস ln c প্লট করলাম, তো স্লোপটা এত হলো, তাহলে অর্ডার অফ দ্য রিঅ্যাকশনস কত, এটা হতে পারে। আচ্ছা এখানে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে এই যে তুমি এই ফর্মুলা বসিয়ে অর্ডারটাকে বের করেছো, তার জন্য যেটা লাগবে তোমার দুটো ডিফারেন্ট কনসেন্ট্রেশনে তোমার ভেলোসিটিটাকে লাগবে। আর এবারে সেটা দু রকম ভাবে হতে পারে। একটা সিচুয়েশন হতে পারে যে তুমি ধরো দুটো রান করছো, মানে তুমি কনসেন্ট্রেশন ভার্সেস টাইম প্লট করছো, এইটা একটা ইনিশিয়াল কনসেন্ট্রেশন C0-তে, এইটা একটা অন্য ইনিশিয়াল কনসেন্ট্রেশন C0 প্রাইমে। এবার তুমি কি করলে না, এইখানে তুমি একটা ট্যানজেন্ট টানলে, এখানেও তুমি একটা ট্যানজেন্ট টানলে, তাহলে এই যে ট্যানজেন্টটা কি রিপ্রেজেন্ট করছে না ডিসি বাই ডিটি, যখন কিনা c = C0, সেখান থেকে তুমি ভেলোসিটি v1টাকে বের করে ফেলতে পারছো, যেটা বেসিক্যালি মাইনাস ডিসি বাই ডিটি অ্যাট c = C0-তে। আর পরেরটার ক্ষেত্রে ঠিক একই রকম ভাবে দেখো, তুমি
ডিসি বাই ডিটি ক্যালকুলেট করতে পারছো কখন না যখন সি ইকুয়াল টু সি জিরো প্রাইমে, সেখান থেকে তুমি ভেলোসিটিটা পেয়ে যাচ্ছে ভি টু, সেটা কত মাইনাস ডিসি বাই ডিটি কোথায় না অ্যাট সি ইকুয়াল টু সি জিরো প্রাইমে। ঠিক আছে, তাহলে ভি ওয়ানটা হচ্ছে মাইনাস, মানে মানে বেসিক্যালি ভেলোসিটি বের করতে গেলে সি বাসে চিপটের স্লোপ লাগে। তাহলে এই যে কেসটাতে, এই কেসটাতে আমি দুটো ডিফারেন্ট রান করেছি উইথ টু ডিফারেন্ট ইনিশিয়াল কনসেন্ট্রেশন। হ্যাঁ, করে আমি যেটা পেয়ে গেছি, তাহলে সি জিরো কনসেন্ট্রেশনে ভেলোসিটি ভি ওয়ান পেয়ে গেছি, সি জিরো প্রাইম কনসেন্ট্রেশনে ভেলোসিটি ভি টু পেয়ে গেছি। এবারে তুমি অর্ডারটাকে বের করে নিচ্ছ এইরকম ভাবে, এল এন ভি ওয়ান বাই ভি টু ডিভাইডেড বাই তুমি এখানে লিখবে এল এন সি জিরো বাই সি জিরো প্রাইম, মানে এই আগের ফর্মুলা অনুযায়ী আর কি এটা। ঠিক আছে, এটা। আচ্ছা, আর একটা কেস দেখো, অ্যাপ্রোচ টু, তুমি একটাই রান করো একটা ইনিশিয়াল কনসেন্ট্রেশন নিয়ে, তাহলে এরকম তুমি একটা ছবি পেলে। এটা হ্যাঁ, এটা ধরো একটা একটা পার্টিকুলার ইনিশিয়াল কনসেন্ট্রেশন সি জিরো। এবারে তুমি এই দু জায়গায় ট্যানজেন্ট আনো, এখানে একটা ট্যানজেন্ট আনো, তাহলে এখানে একটা ট্যানজেন্ট আনো। তাহলে এই যে করসপন্ডিং কনসেন্ট্রেশনটা তুমি ভাবো যে এটা সি ওয়ান কনসেন্ট্রেশন, মানে সরি একটা টি ওয়ান টাইম, এটা টি ওয়ান টাইম, এখানে টি প্লট করছো তুমি, যখন কনসেন্ট্রেশনটা তোমার সি ওয়ান, আর একটা পার্টিকুলার টাইম লেসে টি টু, যেখানে কনসেন্ট্রেশনটা তোমার হচ্ছে বেসিক্যালি সি টু। এইখান থেকে তুমি পেয়ে গেলে ডিসি বাই ডিটি অ্যাট সি ইকুয়াল টু সি ওয়ান, সেখান থেকে তুমি ভেলোসিটি পেয়ে গেলে ভি ওয়ান, যেটা হচ্ছে মাইনাস ডিসি বাই ডিটি অ্যাট সি ইকুয়াল টু সি ওয়ান। অ্যাট সি ইকুয়াল টু সি ওয়ান। আবার এইখানে দেখো একই রকম করে ভেলোসিটি ভি টু, যেটা হচ্ছে মাইনাস ডিসি বাই ডিটি অ্যাট সি ইকুয়াল টু সি টুতে, এইটা। ঠিক আছে, তাহলে এই হচ্ছে একটা সি ওয়ান কনসেন্ট্রেশন, এটা হচ্ছে আমার সি টু কনসেন্ট্রেশনে, এটা। তাহলে আবার একই রকম ভাবে তুমি অর্ডারটাকে বের করে ফেলতে পারছো, এল এন ভি ওয়ান বাই ভি টু এল এন ভি ওয়ান বাই ভি টু বাই হচ্ছে এল এন সি ওয়ান বাই সি টু, এটা করে তুমি জাস্ট ভ্যালুটাকে বের করে ফেলতে পারলে। তাহলে এক্ষেত্রে দেখো যে কনসেন্ট্রেশন, দুটো ডিফারেন্ট কনসেন্ট্রেশন তুমি পাচ্ছ দুটো ডিফারেন্ট টাইমে, সেই জন্য এই যে অর্ডারটাকে তাকে বলে এনটি, আর এইটা পাচ্ছ দুটো ডিফারেন্ট ইনিশিয়াল কনসেন্ট্রেশন, তাকে বলে এনসি। এই এনসিটাকে বলা হয় অর্ডার উইথ রেসপেক্ট টু কনসেন্ট্রেশন, আর এইটাকে বলা হয় অর্ডার উইথ রেসপেক্ট টু টাইম। আচ্ছা, এইটা কিন্তু তোমার বেসিক্যালি ট্রু অর্ডার। কেন ট্রু অর্ডার? কারণ এক্ষেত্রে দেখো যে প্রোডাক্টটা তৈরি হলো, সেই প্রোডাক্টটা কিন্তু রিয়াকশনকে হ্যাম্পার করার কোনো সুযোগ পাচ্ছে না, বা তার অর্ডারটাকে ইনফ্লুয়েন্স করার কোনো সুযোগ পাচ্ছে না, কারণ আমি বেসিক্যালি সবগুলো মাপছি দুটোই ইনিশিয়াল টাইমে। কিন্তু এক্ষেত্রে আমি প্রথমটা কাছাকাছি হয়তো, পরেরটা অনেক পরের টাইমে করছি, সেখানে এক্ষেত্রে প্রোডাক্ট যেটা তৈরি হলো সে কিন্তু রিয়াকশনের অর্ডারটাকে ইনফ্লুয়েন্স করতে পারে। এই জন্য এনসিটা হচ্ছে ট্রু অর্ডার, আর এনটিটা হচ্ছে তোমার অর্ডার রিসপেক্ট টু টাইম, সেটা এনসির সঙ্গে সমান নাও হতে পারে। দেখা যায় যে ফর অটোক্যাটালাইটিক রিয়াকশন, for autocatalytic reaction, for autocatalytic reaction n theta actually তোমার less than nc হয়, আর for inhibition reaction n theta greater than nc হয়। মানে nc এবং nt তারা নেসেসারিলি সমান নয়। অটোক্যাটালাইটিক রিয়াকশনের ক্ষেত্রে n theta লেস দ্যান nc হয়, আর ইনহিবিশন রিয়াকশনের ক্ষেত্রে কিন্তু n theta গ্রেটার দ্যান nc হয়, সেটা তোমাকে মাথায় রাখবে। এই হচ্ছে মোটামুটি ভাবে তোমার ডিফারেন্সিয়াল রেট ল। এখান থেকে কিন্তু অনেক প্রবলেম আসার সুযোগ আছে। এক হচ্ছে এই ফর্মুলা থেকে তোমার নিউমেরিক্যাল প্রবলেম করতে দিল, তারপরে তোমার হচ্ছে এলএন ভি বাসে এলএন সি প্লটের স্লোপ থেকে নিউমেরিক্যাল প্রবলেম তোমাকে করতে দিল, এনসি এনটি কখন সমান নয় সেই রিলেটেড তোমাকে কোশ্চেন, মানে 2 নম্বরের এমসিকিউতে তোমাকে জিজ্ঞেস করতে পারে। মানে এটা কিন্তু একটু খুব ভালো করে খেয়াল রাখবে এটা। আচ্ছা, বাকিগুলো ঠিক আছে, অতটা কঠিন ব্যাপারটাই নয় আর কি। মানে মেথড অফ ডিফারেন্সিয়াল রিলেট আমি অলরেডি বললাম। আর এক সেকেন্ড একটুখানি অন্য কালার ইউজ করে দিই, এইটা।
আচ্ছা, নেক্সট হচ্ছে মেথড অফ ইন্টিগ্রেটেড রেট ল। ধরো রেট ল। আচ্ছা, মেথড অফ ইন্টিগ্রেটেড রেট ল এটা খুবই সহজ। এখান থেকে প্রবলেম ইউজুয়ালি খুব কম আসে, কিন্তু আসতেই পারে, অসুবিধে কিছু না। ধর আমি এ থেকে বি একটা রিয়াকশন কনসিডার করছো, যখন টি ইকুয়াল টু 0 তখন রিয়াকশনটা কনসেন্ট্রেশন তুমি এ বলেছো, আর প্রোডাক্টটা ধরো তুমি 0 বলেছো, আর একটা পার্টিকুলার টাইমে এই কনসেন্ট্রেশন ধরো এ মাইনাস এক্স হয়েছে। আর এবারে তোমার ধরো এই অর্ডারটা কেমন, ধরো অর্ডার অফ দ্য রিয়াকশন এনটা, এবং তার মতো করে তোমার ইন্ডিকেটেড রেট ল কিন্তু আমি বের করে রেখেছি অনেক অনেক অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে। ইন্ডিকেটেড রেট ল ধরো পার্টিকুলার 0 অর্ডার রিয়াকশনে ইন্ডিকেটেড একটা রেট ল আছে, ফার্স্ট অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে একটা ইন্ডিকেটেড রেট ল আছে, সেকেন্ড অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে ইন্ডিকেটেড রেট ল আছে। এর বেশি তোমার জানার দরকার নেই। আচ্ছা, এইটা কি? এটা হচ্ছে এক্স ইকাল টু কেটি ছিল, সেখান থেকে কে সমান লিখতে পারছো কত, এক্স বাই টি। আচ্ছা, ফার্স্ট অর্ডার রিয়াকশনে কেটাকে লিখতে পারছো কি 1 বাই টি এল এন এ বাই এ মাইনাস এক্স। সেকেন্ড অর্ডার রিয়াকশনে কেটাকে লিখতে পারছো 1 বাই টি এক্স বাই এ ইন্টু এ মাইনাস এক্স। তাহলে এই টাইপের দেখো ইন্ডিকেটেড রেট লগুলো পেয়েছো। ইন্ডিকেটেড রেট লগুলো আমি প্রত্যেক ক্ষেত্রে বাঁ দিকে কেটাকে রাখছি, আর ডান দিকে বাকি জিনিসগুলোকে জাস্ট রেখে দিচ্ছি। আর এবারে তোমাকে এখানে যে কাজটাকে করতে হবে সেটা হচ্ছে এই যে করসপন্ডিং রিয়াকশনটাকে স্টাডি করে কত করে ডিফারেন্ট টাইমে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনগুলোকে বের করে ফেলতে হবে। মানে আইদার এ মাইনাস এক্স অথবা এক্স কিছু একটাকে বের করে ফেলতে হবে। ধরো এক্সই তুমি বের করে ফেললে, এটা এক্স ইকাল টু এক্স ওয়ান, এক্স ইকাল টু এক্স টু, এক্স ইকাল টু এক্স থ্রি, ডট ডট ডট। মানে বেসিক্যালি রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন কতগুলো টাইমে তুমি মাপো, অথবা প্রোডাক্টের কনসেন্ট্রেশন কতগুলো টাইমে তুমি মাপো, মেপে তুমি জাস্ট কতগুলো ডিফারেন্ট টাইমে এক্স এর ভ্যালু তোমার কাছে জানা আছে। এবার তুমি কি করবে, এই যে ডেটাগুলো তুমি জাস্ট এই ইন্ডিকেটেড রেট লতে বসাও। ধরো তুমি এই এক্স ওয়ান বাই টি ওয়ান করলে, এক্স টু বাই টি টু করলে, এক্স থ্রি বাই টি থ্রি করলে, দেখলে ফরচুনেটলি এগুলো সব সমান হয়ে যাচ্ছে। এর মানেটা কি? তা যদি হয় তার মানে তুমি এখান থেকে বলে দিতে পারলে যে এই যে ডেটাগুলো এই 0 অর্ডার রিয়াকশনে ইন্টিগ্রেটেড রেট লটাকে স্যাটিসফাই করছে। তখন তুমি অর্ডারটাকে বলে দিলে কি না তোমার 0। এটা এবারে যদি মেলে তো ভালো, যদি না মেলে তখন কি করতে হবে, তুমি পরেরটা ট্রাই করো। 1 বাই টি ওয়ান এল এন এ বাই এ মাইনাস এক্স ওয়ান করো, 1 বাই টি টু এল এন এ বাই এ মাইনাস এক্স টু করো, ডট 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 করে তুমি ধরো 1 বাই টি থ্রি এল এন এ বাই এ মাইনাস এক্স থ্রি করো। দেখলে যে ডেটাগুলো তখন এইগুলো হচ্ছে তোমার বেসিক্যালি এই ইকুয়েশনটা স্যাটিসফাই করছে। তখন তুমি অর্ডারটাকে বললে তোমার 1। তাহলে এইরকমভাবে তোমাকে এগোতে হবে ট্রায়াল অ্যান্ড এরর মেথডে। তাহলে তোমার জাস্ট একটা সেট অফ ডেটা তোমাকে সাপ্লাই করে দেওয়া থাকবে, যে কতগুলো ডিফারেন্ট টাইমে রিয়াকশন বা প্রোডাক্টের কনসেন্ট্রেশন তোমাকে বলে দেওয়া থাকবে। এবারে তুমি জাস্ট ইন্টিগ্রেটেড রেট লতে বসাও, দেখো যে কোন ইন্টিগ্রেটেড রেট লটা স্যাটিসফাই করছে। ঠিক আছে, যেটা স্যাটিসফাই করবে সেটা হচ্ছে তোমার অর্ডার অফ দ্য রিয়াকশন। তাহলে এটাকে বলা হয় তোমার অনেক সময় ট্রায়াল অ্যান্ড এরর মেথড। ট্রায়াল অ্যান্ড এরর মেথড। তাহলে প্রথমে তুমি 0 অর্ডারটাকে ট্রাই করলে, মিলে গেলে ভালো, না মিললে তুমি ফার্স্ট অর্ডার ট্রাই করো, নাহলে সেকেন্ড অর্ডার ট্রাই করো, নাহলে থার্ড অর্ডার ট্রাই করো। এইরকমভাবে তুমি করতে হবে। আর এটা কথা হচ্ছে যে এটা খুব বাজে মেথড। তার কারণটা হচ্ছে যে অর্ডার যেহেতু ইন জেনারেল যা খুশি ভ্যালু তার থাকতে পারে, যা খুশি ভ্যালু যদি তোমার থাকে, তাহলে তো যেটা অসুবিধে যে তুমি 0-র পরে 1 ট্রাই করছো, কারণ হাফ তো ট্রাই করতে পারতে, বা 1-এর পরে 2 ট্রাই করতে, কারণ 3-এর 2 তো ট্রাই করা তোমার উচিত ছিল। সেখানে এক্ষেত্রে সবসময় তুমি যে মানে অর্ডারটাকে খুঁজে পাবে সেটা হয়তো সবসময় নয় আর কি। কিন্তু এটা তার লিমিটেশন, মানে মেথড অফ ইন্টিগ্রেটেড রেট ল তার মেজর লিমিটেশন হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর মেথড। এবং অনেক ক্ষেত্রে তুমি কিন্তু অ্যাকচুয়ালি যেটা টার্গেট, সেই টার্গেটে তুমি নাও পৌঁছাতে পারো। মানে তোমার অ্যাকচুয়ালি মানে হয়তো একটা ভীষণ কমপ্লিকেটেড ফ্র্যাকশনাল অর্ডার রিয়াকশন এটা, সেক্ষেত্রে তুমি এই মেথডটাকে কাজেই লাগাতে পারবে না এটা। কিন্তু ওই যদি নিউমেরিক্যাল প্রবলেম দেয় তাহলে 0, 1, 2 এই তিনটের মধ্যে তোমার মিলে যাবেই যাবে। ঠিক আছে, হ্যাঁ, বাকিগুলো তোমার পক্ষে করা সম্ভব না। তাহলে 0 অর্ডারে মিলে যাবে, নাহলে ফার্স্ট অর্ডারে মিলে যাবে, নাহলে কিন্তু সেকেন্ড অর্ডারে এটা মিলে যাবেই যাবে। ঠিক আছে। আচ্ছা, তারপরের যে মেথডটা সেটা হচ্ছে মেথড অফ হাফ লাইফ টাইম।
আচ্ছা, মেথড অফ হাফ লাইফ টাইম এটা ভীষণ সুন্দর মেথড এবং এখান থেকে প্রচুর নিউমেরিক্যাল প্রবলেম আসে। সেটা হচ্ছে যে এ থেকে ধরো বি যে হচ্ছে এইটা, তার যদি টি ইকুয়াল টু জিরোতে রিয়াক্ট্যান্টের কনসেপ্ট আমার এ হয়, তাহলে হাফ লাইফ টাইমটা না প্রপোর্শনাল টু 1/a⁴n - 1, এটা তুমি দেখেছো এইটা। তো তুমি এখান থেকে লিখলে টি হাফটা ধরে নাও একটা কনস্ট্যান্ট কে বাই a⁴n - 1। তাহলে এবার এখান থেকে দুটো কাজ করতে পারো। এক হচ্ছে প্রথমে লগ নিয়ে নাও, এটা ln কে মাইনাস n-1 ln a এইটা, বা ln কে প্লাস করলে 1 - n ln a ln টি হাফটা। তাহলে এবারে দেখো এইখান থেকে তুমি যদি একটা প্লট আঁকো ln টি হাফ ভার্সেস ln a, আর n এর ভ্যালুর উপর নির্ভর করে বিভিন্ন রকমের তুমি স্লোপ পাবে। ধরো n এর ভ্যালু যদি 1 হতো তার স্লোপটা 0, n এর ভ্যালু যদি 0 হতো তার স্লোপটা +1, n এর ভ্যালু যদি লেস তোমার 2 হতো তাহলে হচ্ছে স্লোপটা -1। তাহলে বিভিন্ন অর্ডার রিয়াকশনের জন্য তুমি স্লোপ পেয়ে গেলে, তাহলে এই যে এই স্লোপটা যেটা হয়ে যাচ্ছে 1 - n এখানে, সেখান থেকে তাহলে nটা পেয়ে যাবে কত 1 - স্লোপ। অর্থাৎ কিছু প্রবলেম তোমাকে দেবে এরকম যে বলে দেবে যে ln টি হাফ ভার্সেস ln a প্লট করা হলে তার স্লোপটা এত হয়েছে, তাহলে অর্ডারটা কত। তাহলে এইটা একটা রাস্তা। আর একটা রাস্তা কি, আর একটা রাস্তা দেখো, তুমি যদি বলো যে when a equal to a1 দেন যদি তোমার টি হাফটা টি হাফ প্রাইম হয়, আর যখন a equal to a2 তখন যদি তোমার টি হাফ ডবল প্রাইম হয়, তাহলে এই ইকুয়েশন থেকে তুমি কি পাচ্ছ দেখো খেয়াল করে, যে মানে মানে এই আমি এই দুটো ইকুয়েশনে তুমি একবার এই লাস্টের ইকুয়েশনটায় এর জায়গায় a1 বসিয়ে দাও, টি হাফ প্রাইম হয়ে গেল, এর জায়গায় a2 বসিয়ে দাও, এটা টি হাফ ডবল প্রাইম হয়ে গেল, তুমি বিয়োগ করে দাও। তা বিয়োগ করে দিলে তা সেইখান থেকে তুমি দেখো কি পাচ্ছ না, এনটা পেয়ে গেলে বেসিক্যালি একবারে লিখে দিচ্ছি 1 প্লাস তোমার ln, যদি এটা হচ্ছে টি হাফ প্রাইম বাই টি হাফ ডবল প্রাইম লেখো, তাহলে এই নিচে লিখতে হবে ln a2/a1 এইটা। তাহলে এইটা হচ্ছে দেখো আরেকটা নিউমেরিক্যাল প্রবলেম যে ফর্মুলা দিয়ে করতে হয় তার এক্সপ্রেশন, যে তোমাকে বেসিক্যালি দুটো ডিফারেন্ট ইনিশিয়াল কনসেন্ট্রেশন হাফ লাইফ টাইম বলে দেবে, সেখান থেকে তুমি অর্ডারটাকে বের করে ফেলতে পারবে। আর হাফ লাইফ টাইম তো এক্সপেরিমেন্টালি কেমন করে বের করতে হয় তুমি জানো, হাফ লাইফ টাইম বের করা হচ্ছে কিছুই না, জাস্ট কনসেন্ট্রেশনটাকে তুমি জাস্ট টাইমের রেসপেক্টে প্লট করো। ধরো রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন প্লট করছি, ইনিশিয়াল কনসেন্ট্রেশন এ ছিল, তো এরকম টাইপের দেখতে একটা ছবি হবে, রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন সময়ের সাথে সাথে কমছে। এবারে যখন কি না এই কনসেন্ট্রেশনটা a/2 হয়ে যাচ্ছে, তখন যে করসপন্ডিং টাইমটা সেটা হচ্ছে টি হাফ। তাহলে যদি ল্যাবরেটরিতে করতে হয়, তাহলে দুটো ডিফারেন্ট টাইম, সেখানে তোমার দুটো ডিফারেন্ট ইনিশিয়াল কনসেন্ট্রেশন, মানে দুটো ডিফারেন্ট রান তুমি করলে তার হাফ লাইফ টাইমটা এই ছবি থেকে বের করে ফেলতে পারবে, এই ফর্মুলায় বসাবে, বসিয়ে তুমি জাস্ট মানে অর্ডারটাকে বের করে ফেলতে পারছো। তাহলে এখানে দুটো রাস্তা, এক হচ্ছে এই ফর্মুলা, সেখান থেকে স্ট্রেট লাইন তার স্লোপ সেখান থেকে অর্ডার বের করা, অথবা এই ফর্মুলা যেখানে দুটো ডিফারেন্ট ইনিশিয়াল কনসেন্ট্রেশনে তোমার হাফ লাইফ টাইমটা বলে দেওয়া আছে, করলে তুমি সেইখান থেকে বসিয়ে মানে অর্ডারটাকে বের করে ফেলতে পারছো। আর ফাইনালি যেটা সেটা হচ্ছে এটা কিছু বলার নেই, জাস্ট মেথড অফ আইসোলেশন। আজ আমি সিউডো ইউনিমলিকুলার রিয়াকশন তোমায় বলেছি, এই যে সিউডো ইউনিমলিকুলার রিয়াকশন বলেছি সেটা এরকম ছিল। তো ধরো a প্লাস বি প্লাস সি প্লাস ডট 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 থেকে তোমার প্রোডাক্ট তৈরি হয়েছে। এবার আমি বলেছিলাম যে যখন টি ইকুয়াল টু 0-তে এর কনসেন্ট্রেশন ধরো এ, এর কনসেন্ট্রেশন বি, এর কনসেন্ট্রেশন সি, এই ধরনের ব্যাপার। আর একটা পার্টিকুলার টাইমের টিতে এটা a-x, এটা b-x, এটা c-x ইত্যাদি ইত্যাদি। এবারে আমি ধরে নিলাম যে অর্ডার উইথ রেসপেক্ট টু এ সেটা ধরো n1, অর্ডার উইথ রেসপেক্ট টু বি সেটা ধরো n2, অর্ডার উইথ রেসপেক্ট টু সেটা ধরো nc অ্যান্ড সো অন। এখান থেকে তুমি যেটা পাচ্ছ যে ভেলোসিটি অফ দ্য রিয়াকশন, এটা কে a-x হোল টু দি পাওয়ার n1, b-x হোল টু দি পাওয়ার n2, c-x হোল টু দি পাওয়ার n3 ডট 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 ডট। এবার আমি বললাম যে তুমি ধরো এমন করলে যে বি বা সি এরা মাঝ গ্রেটার দেন ইনিশিয়াল কনসেন্ট্রেশন এ তুমি নিলে, তাহলে এটা অটোমেটিক্যালি মাঝ গ্রেটার দেন এক্স হয়ে যাবে।
সেখান থেকে তুমি এটা দেখাতে পারলে ভিটা হচ্ছে কে ইন্টু বি টু দি পাওয়ার এন টু সি টু দি পাওয়ার এন থ্রি, এটা এ মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এন ওয়ান হয়ে গেল, এবং এটা হয়ে গেল কে এফেক্টিভ ইন্টু এ মাইনাস এক্স এন ওয়ান হয়ে গেল। এটা দেখো, যেটা কথা হচ্ছে যে আগের যে তিনটে মেথডই হচ্ছে সিঙ্গেল রিঅ্যাকশন থেকে প্রোডাক্ট হলে তার জন্য অর্ডার বের করে, কিন্তু যদি অনেকগুলো রিঅ্যাকশন থেকে প্রোডাক্ট হয় তাহলে তো অর্ডার এইরকম ভাবে বের করতে পারবে না। তখন তুমি কি করলে না, তুমি এক কাজ করো যে যার রেসপেক্ট অর্ডারটাকে বের করতে চাইছো সেইটাকে কম রেখে বাকিগুলোকে হিউজ এক্সেস দিয়ে দাও। তাহলে এবারে এইখান থেকে ডিটারমাইন করতে পারছো n1 ইউজিং দ্য প্রিভিয়াস মেথড। আগের মেথডের যে কোনো একটা ইউজ করে তুমি জাস্ট n1টাকে বের করে ফেলতে পারছো। তাহলে দেখো জাস্ট মানে যার কনসেন্ট্রেশনটা কম তার রেসপেক্টে অর্ডারটা তুমি বেসিক্যালি এইরকম ভাবে বের করে ফেলতে পারলে, মানে একটা যার আমি অন্যভাবে বলতে পারি যে যার রেসপেক্টে অর্ডারটা তুমি বের করতে চাইছো সেইটাকে কম রেখে বাকিগুলোকে হিউজ এক্সেস না, তাহলে তুমি কিন্তু এটাকে বের করে ফেলতে পারছো। সিমিলারলি we can determine n2 n3 ইত্যাদি ইত্যাদি। তাহলে ফাইনালি ওভারঅল অর্ডারটা হয়ে যাবে n, এটা n1 প্লাস n2 প্লাস n3 প্লাস ডট ডট ডট। তাহলে মেথড অফ আইসোলেশনটা জাস্ট বেসিক্যালি এই যে তোমার ওই সিউডো ইউনিমলিকুলার রিঅ্যাকশনারি প্রিন্সিপালটাকে কাজে লাগানো, যে যার রেসপেক্টে তোমাকে অর্ডারটাকে ক্যালকুলেট করতে বলছে সেইটাকে কম রেখে বাকিগুলোকে তুমি হিউজ এক্সেস নাও, তাহলে তার রেসপেক্টে অর্ডারটা তুমি পেয়ে যাবে। কারণ তখন রিঅ্যাকশনসটা মনে হবে যে অ্যাজ ইফ একটা ইউনিমলিকুলার রিঅ্যাকশন যেখানে শুধুমাত্র যার কনসেন্ট্রেশন কম সেই ইনভলভ আছে। এবারে যদি একটাই রিঅ্যাকশন থাকতো তাহলে তার ক্ষেত্রে অর্ডার কেমন করে ক্যালকুলেট করতে হয় সেটা আমার আগে যে তিনটে মেথডে যা শেখানো হয়েছে সেটাকে তুমি ব্যবহার করলে তুমি পেয়ে যাচ্ছ। ঠিক আছে, সিমিলারলি বাকিগুলোর ক্ষেত্রেও তাই। তাহলে এই হচ্ছে তোমার বেসিক্যালি ওই মেথড অফ আইসোলেশন দিয়ে কেমন করে অর্ডার বের করতে হয় সেটা। তো দেখো, তাহলে আমরা মোটামুটিভাবে এই তিনটে মানে এই তিনটে ইম্পর্টেন্ট চ্যাপ্টার বা তিনটে ইম্পর্টেন্ট জিনিস বললাম। পরের দিন আমরা এখান থেকে আবার শুরু করবো আর কি। আমাদের মোটামুটি এদের টাইম দেওয়া আছে, টোটাল 6টা ডেট দেওয়া আছে। তার 3টে ডেটে আমরা মোটামুটিভাবে জিনিসগুলোকে পড়ে নেওয়ার চেষ্টা করব, আর পরের যে 2-3টে ডেটে আমরা এমসিকিউ প্র্যাকটিস এবং এমসিকিউ পরীক্ষা এগুলোকে যা করতে চাইবো আর কি। হ্যাঁ, তাহলে এখন আমি চেষ্টা করছি মানে যতটা সম্ভব যদি কোনো রকমের কনস্ট্যান্ট বা ইত্যাদি না থাকে তাহলে প্রথম দিকে আমি জিনিসগুলোকে পড়িয়ে নিতে চাইছি আগে, মানে জিনিসগুলোকে, তারপরে আমি এই সাবজেক্টের পরীক্ষাগুলোকে নেবো আর কি। আর মাঝে মধ্যে দেখি যে কোনো একদিন হয়তো কলেজ বা ইত্যাদির কারণে আমি যা সময় দিতে পারছি না আর কি, সেই দিন আমি পরীক্ষাটা নিয়ে নেবো আর কি। সেটা আমি মানে এক সপ্তাহ আগেই বলে দেবো। সামনের সপ্তাহ আমি পড়াবো, মানে সামনের সপ্তাহে শনিবার, যেহেতু শনিবার এমনি কোনো অসুবিধা নেই, এবার আমি কিন্তু পড়াবো। ঠিক আছে, তাহলে এইটা আমার মনে হয় যে প্রথম 3টে চ্যাপ্টার আমরা এখানে আলোচনা করলাম। তাহলে এটা লিখছি এন্ড অফ কেমিক্যাল কাইনেটিক্স, এন্ড অফ লেকচার আজকে কত 6, যেখানে আলোচনা করা হলো যে কেমিক্যাল কাইনেটিক্স পার্ট 1টা। বলো, কারো যদি কিছু জানার থাকে, বলার থাকে, কোনো কমেন্ট থাকে তো বলতে পারো। স্যার মেথড অফ হাফ লাইফটা স্যার একটু বলে দেবেন? মেথড অফ কোনটা? স্যার হাফ লাইফ হাফ লাইফ তো বললাম, তার half এক্সট্রা life। কি বলবো, মানে বললাম তো, আর এক্সট্রা কি বলবো বলো? তখন স্যার লিভ হয়ে গেছে, মানে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, লিভ একবার হয়েছিল, শর্টে বলে। লিভ হয়েছিল ভিডিও শুনে নেবে, ভিডিও আচ্ছা শুনে স্যার। নেবে, বা যখন পড়িয়েছি দেখবে আমাদের চ্যাপ্টার 3তে মেথড অফ হাফ লাইফ টাইম তো ভালো করে লেখা আছে, সেটা একটুখানি পড়ে নেবে। ঠিক আছে, বলো আর কিছু?